নাহিয়ান হালকা হাসলো, কিন্তু এবার কণ্ঠটা ঠান্ডা, একটু রহস্যময়। তুই কি নিজেকে খুব স্পেশাল ভাবিস? হ্যাঁ, আমি বাইক চালাচ্ছি যাতে তুই আমার কাঁধে পড়িস? সিরিয়াসলি? আর যখন এমন সন্দেহ হয় তখন উঠলি কেন? শিশির এবার কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, আমি কখন বলেছি স্পেশাল? বরং আপনি যেরকম ভাবে ভাবেন আমি সেটা একদমই না। আর হ্যাঁ, আপনার বাইকে আমি ইচ্ছে করে উঠিনি। গাড়িটা খারাপ না হলে আপনার বাইকে উঠতাম না। এই বলে শিশির সামান্য দূরে তাকায়। বাইকের গতির ভেতরেও একটা ঠান্ডা যুদ্ধ যেন বয়ে চলেছে তাদের মাঝখানে। নাহিয়ান মনে মনে হেসে বলে, তোমাদের গাড়িটা তো খারাপ হওয়ারই ছিল, না হলে আমি এই রাগ আর রাগের নিচে লুকিয়ে থাকা মায়াটা কোথায় দেখতাম? কিছুক্ষণ আগে আজ সাজিদ ও ইলমার বিয়ে। দুপুর থেকে যেন বাড়ির আঙিনায় বসন্ত নেমেছে। উঠোনে রঙিন আলপনা, চারিদিকে সাজানো বাতি, গানের আওয়াজ আর মানুষে মানুষে উচ্ছ্বাস। বালিশের মতো তুলতুলে মেঘের নিচে শাড়ি পাঞ্জাবির মেলায় বর্ণিল হয়ে উঠেছে চারিদিক। ইলমা আজ একেবারে রাজকন্যার মতো। লাল কাঁচা পাকা রঙের লেহেঙ্গায় রূপকথার পুতুল বলে মনে হয় ওকে। কপালে বড় টিপ, হাতে গ্লিটার চুড়ি আর ঠোঁটে স্নিগ্ধ হাসি। সাজিদ একদম ক্লাসিক ধাঁচে সাদা শেরওয়ানি পরে, চোখে মুখে আনন্দ আর গর্বের আভা। শিশির পুরোটা সময় ইলমার পাশে ছায়ার মতো ছিল। সব অনুষ্ঠান শেষে নবদম্পতি যখন সবার কাছ থেকে দোয়া নিয়ে রওনা হচ্ছে সাজিদের বাড়ির পথে, তখনই গাড়ির ব্যবস্থা নিয়ে একটু ঝামেলা বাঁধে। শিশির, ড্রাইভার আঙ্কেল আর ইলমার দুই বোন একসাথে একটা গাড়িতে উঠেছিল। গাড়িটা ছিল পুরনো মডেলের। চলতে না চলতে শুরু হয় সমস্যা। রাস্তায় হঠাৎই গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। ড্রাইভার মাথা চুলকে বলল, মামুনি, গাড়িটা আর চালানো যাবে না। ইঞ্জিনে সিরিয়াস সমস্যা। ইলমার ছোট দুজন বোন একটু চিন্তিত হলেও সাজিদের এক চাচাতো ভাই ঠিকই তখন অন্য গাড়ি নিয়ে পাশে এসে দাঁড়ালো। ইলমার দুই বোনের দিকে তাকিয়ে বলল, গাড়িটাতে তো জায়গা কম, তোমাদের নিয়ে নিচ্ছে। ওকে পরে কেউ নিয়ে আসুক। শিশির ওদের উঠিয়ে দিল সেফলি, কিন্তু ওর নিজেকে একা দেখে খানিকটা দিশেহারা লাগছিল। ঠিক সেই মুহূর্তে যেন নির্দিষ্ট সময় ঠিক নির্দিষ্ট একজন আসে। কালো হেলমেট মাথায় দিয়ে নাহিয়ান একপাশ থেকে বাইক নিয়ে ধীরে ধীরে তাদের পাশ কাটিয়ে যাচ্ছিল। থেমে গেল গাড়ির সামনেই। হেলমেটটা খুলতে শিশির দেখতে পেল পরিচিত সেই কঠিন চোখ জোড়া। নাহিয়ান গলা খাকারি দিয়ে বলল, গাড়ি তো চলবে না বুঝতেই পারছিস, উঠবি? শিশির ইতস্তত করছিল, কিন্তু চারিপাশের দৃষ্টি, রাতের নিরাপত্তাহীনতা আর মনের গোপন এক অজানা স্পন্দন সব মিলিয়ে বাইকে উঠতে হলো তাকে। গভীর রাতে সেই বাইকের সিটে এখন বসে আছে সে। বাতাসে উঠছে তার ওড়না। নাহিয়ানের কাঁধে রাখা হাতের স্পর্শ একটা অজানা অস্থিরতা বাজছে ভেতর ভেতরে। আজ প্রায় 2 সপ্তাহ পর আবারও সে ঘৃণ্য নরকতুল্য জায়গাটাতে গিয়েছিল রাকিব। যতবার যায় ততবারই মনে হয় সে নতুন করে জাহান্নাম দেখছে। জায়গাটা যেন সময়ের সাথে আরো ভয়াবহ হয়ে উঠছে। প্রতিবারের মতোই আজও সেখানে পা রাখতেই বুকের ভিতর কাঁপুনি শুরু হয়ে যায়। সেই জায়গাটা পৃথিবীর বুকেই নেমে আসা এক টুকরো জাহান্নাম, যেখানে রক্তের গন্ধ বাতাসে গলিত হয়ে মিশে আছে, যেখানে নরপিশাচরা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি নারীকেও পরিণত করেছে লাশের সমান এক মাংসপিণ্ডে। প্রথমবার যখন রাকিব সেখানে গিয়েছিল সে ভেবেছিল এটা কি সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন। তার সামনে শয়ে শয়ে নারী আর শিশুকে আটকে রাখা হয়েছে, কেউ জীবিত কেউ মৃত, অথচ এমন মৃত্যুও তাদের মুক্তি দিতে পারেনি। সেখানে মৃত নারীর শরীরেও থামে না নিপীড়নের উৎসব। শিশুর চোখ দিয়েও রক্ত বের হয়, আর তাদের কান্না শুধু ফাঁকা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। সেদিন রাকিব একবার নিজের চোখের পাতা ফেলেছিল। সেদিন রাকিব নিজের চোখে দেখেছিল 2টা মৃত নারীর দেহকে ঘিরে ধরেছিল 4জন জানোয়ার। নির্লজ্জ উল্লাসে সেই দেহগুলোতেও চালিয়েছিল তাদের বিকৃত কামনা। মৃত নারীরাও সেদিন লজ্জায় কেঁদে উঠেছিল। আজ আবার সেখানে গিয়ে সেই দৃশ্যগুলো আরও নৃশংসভাবে ফিরে এসেছে চোখে। তার দম বন্ধ হয়ে আসছিল, তবুও বের হতে পারেনি, কারণ একবার ঢুকে পড়লে জাহান্নাম থেকে আর ফিরে আসা যায় না। এই নেটওয়ার্ক, এই সাম্রাজ্য, যার হাতের জাল সারা দেশের বুকে বিস্তৃত, যার পেছনে ক্ষমতা, অর্থ আর রক্তপিপাসু মানুষ, তাদের চোখ ফাঁকি দেওয়া কোনো সাধু সাধিকার বিষয় না। আর কেউ বেরিয়ে যেতে চাইলেই হয় নিজে মরে, নয়তো নিজের প্রিয়জনদের লাশ গনে। টাকার পাহাড় আর নারীর শরীর, এই দুই জিনিসের জন্য সাধারণত কেউ এই পেশা থেকে নিজেকে আলাদা করে না, কারণ এটা শুধু পেশা নয়, এটা এক নরকের রাজত্ব, যেখানে রক্তই কারেন্সি। ভয়ঙ্কর নিঃসন্দেহে, কিন্তু ঠিক সেই ভয় তো শক্তি, আর শক্তির কাছে টাকাও আসে, নারীরাও।
জীবিত কি মৃত ভেদটা কে করে? যাদের মন পচে গেছে তাদের কাছে নারীর শরীর কেবলই এক টুকরো মাংস। নারীর স্পন্দন না থাকলে বা কি আসে যায়? এই পেশার মৃত্যুই ব্যবসা আর লাশই ভোগের বস্তু। এখানে মৃত নারীর শরীরও দামি পণ্যে পরিণত হয়েছে। তবু রাকিব বদলায়নি। তার ভেতরটা এখনো একটা মানুষ বেঁচে আছে, একটা ঘৃণা জন্মেছে নরকের প্রতি। নিজের বারান্দায় বসে কপালে হাত ঠেকে এসব কথাই ভাবছিল রাকিব। শহরের আলো আধারই যেন তার চিন্তা ভারের তুলনায় অনেকটাই হালকা, কিন্তু তার মনে চলছিল এক তীব্র ঘূর্ণিপাক রক্তের ভয়াবহতার আর অপরাধে। ঠিক তখনই সে টের পায় তার পাশে এসে বসেছে কেউ একজন। মাথা ঘুরিয়ে তাকাতে দেখে সাবিহা। ভীত সন্ত্রস্ত চোখে সে তাকিয়ে আছে রাকিবের দিকে, যেন তার বুকের ভেতর কোনো অজানা আতঙ্ক সাই করে ছুটে বেড়াচ্ছে। রাকিব এক চিলতে মুচকে হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? সাবিহা শব্দ করে কিছু বলল না, নিঃশব্দে মাথা নাড়ালো কেবল। রাকিব বুঝে যায় সাবিহা ভয় পাচ্ছে, তাই সে শান্ত গলায় বলে, ভয় নেই, বল। আমি কোনো জানোয়ার নই যে তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলব। আমিও মানুষ, নির্ভয় আমাকে বলতে পারো। সাবিহা কিছুটা সাহস নিয়ে কাপা কণ্ঠে বলল। আপনি কি কোনো কারণে চিন্তিত? রাকিব চোখ তুলে তাকালো আকাশের দিকে। নীরবতা যেন কিছুক্ষণ ওদের মাঝে টান টান হয়ে ঝুলে থাকলো। তারপর সে হালকা হেসে বলল, কিসের চিন্তা আবার? চিন্তা আর আমার, আমি তো এখনো বেঁচে আছি, এইটুকুই যথেষ্ট। সাবিহা এবার কিছুটা সাহসিকতার সাথে তবে স্বরে একটা স্পর্শ মাধুর্য নিয়ে বলল, দেখুন, আমি বুঝতে পারি আপনি ঠিক ওই মানুষদের মতো নন। আপনি ভেতর থেকে সম্পূর্ণ আলাদা। আপনাকে দেখে কখনোই আমার ওসব নরপশুদের মতো মনে হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তবুও কেন? কেন আপনি এমন নৃশংস জঘন্য একটা কাজে নিজেকে আটকে রেখেছেন? কেন আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন না? রাকিব এবার সরাসরি সাবিহার চোখে তাকালো। চোখে এক ধরনের গা চমচমে ক্লান্তি, গাঢ় অন্ধকার। সে মৃদু হেসে বলল, তোমার বয়স কম সাবিহা, এখনো দুনিয়ার অনেক কিছু তোমার চোখে পড়েনি, যে আমার দৃষ্টির পাতায় অনেক আগেই দাগ কেটে বসে আছে। তুমি এখনো জানো না এই পৃথিবীর নৃশংসতা ঠিক কতটা গভীর হতে পারে। পৃথিবীর নৃশংসতার কিঞ্চিত অংশ তুমি দেখোনি যে আমি অনেক আগে ভোগ করেছি। তুমি ভাবো এইসব কাজ ভুল, অথচ আমি তা মুখস্থ করে ফেলেছি অনেক বছর আগে। তুমি প্রশ্ন করছো আমি কেন বেরোই না। আমি হাসি, কারণ এই রাজত্ব থেকে কেউ সেই ইচ্ছায় বেরোতে পারে না। একবার ঢুকে পড়লে শুধু দেহ নয়, আত্মাটাও বন্দী হয়ে যায়। রাকিব আর কিছু বলে না, শুধু নিঃশব্দে উঠে দাঁড়িয়ে রাতের নীরবতা ছুঁয়ে গেল। সিগারেট ফেলে দিল ঘাসে, আর দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। ঘড়ির কাঁটায় রাত তখন 10টা ছুঁই ছুঁই। আকাশ জুড়ে ছড়িয়ে আছে ঘন কালো মেঘ, সঙ্গে মাঝে মাঝে গর্জে ওঠা বজ্রের তাণ্ডব, ঠিক যেন কোনো অতৃপ্ত আবেগের হাহাকার, যেটা অন্ধকার আকাশ ভেদ করে বুক চিরে ঝরে পড়তে চায়। এই শহরের রাত্রিরা সাধারণত শান্তিতে ঘুমাতে শেখেনি, কিন্তু আজ যেন অন্যরকম। ঢাকা শহরের ব্যস্ত রাস্তা আজ অস্বাভাবিক নিস্তব্ধ, যেন শহরটাও কেমন ক্লান্ত হয়ে পড়েছে। চারিদিকে এক ধরনের অজানা প্রতীক্ষার শব্দ, শুধু বাইক আর তাতে বসে থাকে একজোড়া নীরব জুটির নিঃশ্বাসে কাঁপছিল নীরবতা। বাইক চালাচ্ছে নাহিয়ান, পেছনে বসে শিশির। চারিদিকে এতটাই ফাঁকা, যেন এই রাস্তায়, এই শহর, এই রাত সব শুধু ওদের দুজনের জন্য সাজানো এক অন্তরঙ্গ দৃশ্যপট। হঠাৎই ঝরে পড়ল বর্ষার প্রথম ফোঁটা, তারপর যেন আকাশের সমস্ত আবেগ ঝরে পড়ল বৃষ্টি ধারা হয়ে। বৃষ্টির অনভ্যস্ত প্রবাহে প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল নাহিয়ান, কিন্তু পেছনে থেকে আসা এক অনাবিল হাসি, এক অনাহুত আনন্দ তাকে স্থির করে দিল। শিশির, বৃষ্টির শব্দ পেরিয়ে শিশিরের কণ্ঠে এক শিশুসুলভ উচ্ছ্বাস। একটা ওয়ান প্লিজ। নাহিয়ান জানে মেয়েটার বৃষ্টির প্রতি দুর্বলতা অনেক পুরনো। সে ছোটবেলা থেকে একরাশ বৃষ্টি মানে ওর চোখে একরাশ তারার ঝিলিক। বকুনি ধমক কিছুই থামাতে পারেনি ওর বৃষ্টির প্রেম। আজও পারল না। নাহিয়ান কিছু বলল না, বাইকটা ধীরে থামিয়ে দাঁড় করিয়ে দিল একটা নির্জন ছায়া ঘন রাস্তায়। চারিপাশে ছায়া ছায়া আলো, কোথাও নেই কোনো কোলাহল, শুধু গাছের পাতায় বৃষ্টি টুপটাপ ধ্বনি আর দুজন মানুষ। শিশির বাইক থেকে নেমেই ছুটে গেল একটু সামনে। তার সালোয়ার কামিজ ভিজে একাকার, মাথার চুল এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে পড়েছে। হাতের মুঠোয় ধরা একগুচ্ছ রজনীগন্ধা, যেটা সে ইলমার বিয়ের বাড়ি থেকে নিজের করে এনেছিল। সেই ফুলের ঘ্রাণ আর বৃষ্টির টুপটাপ গলে গিয়ে শিশিরকে করে তুলেছে এক অনন্য দৃশ্য। সে হাত মেলেছে আকাশের দিকে, বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন ওর গালে কবিতা লিখছে। দূর থেকে তাকিয়ে আছে নাহিয়ান, তার চোখে ঠিক বৃষ্টির ফোঁটার মতো নরম হয়ে আসে একরাশ অনুভব। বুকের ভেতর কেমন যেন হু হু করে ওঠে। ঠিক তখনই ভেতরটা ফিসফিস করে বলে ওঠে, নিজে এক রজনীগন্ধা হয়ে অন্য রজনীগন্ধার ঘ্রাণে এমন মুগ্ধতা। তুই কি জানিস, তুই আমার অনগহীনের রজনীগন্ধা, বৃষ্টি স্নাত পরকানন্দা। তখনই আশেপাশের কোনো এক পুরনো কংক্রিটের দেয়াল
ভেদ করে ভেসে আসে এক পুরনো দিনের গান। নাহিয়ানের ঠোঁটের কোণে আলতো হাসি খেলে যায়। সে চোখ বন্ধ করে শুধু শুনতে থাকে। বাতাসে ভাসছে শিশিরের হেসে ওঠার শব্দ, রজনীগন্ধার ঘ্রাণ আর বৃষ্টির সুরেলা কবিতা, সবকিছু মিলেমিশে এক অপার্থিব আবহ। সেই মুহূর্তে আর কিছু বলার থাকে না, শুধু অনুভবটা থেকে যায়। একটা নির্জন বৃষ্টির রাত, একটা ভেজা প্রিয় মুখ, আর এক বুক অদেখা প্রেম। অন্যদিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট পেরিয়ে এক বিদেশি আগন্তুক ধীর পায়ে বেরিয়ে এলো। চারিদিক আলোয় ঝলমল করলেও তার চোখে ছিল একরাশ অন্ধকারের ছাপ, ঠোঁটে এক পাশে বাঁকা হাসি। পায়ের নিচে বাংলাদেশি মাটি ছোঁয়াতে সে নিঃশব্দে ফিসফিস করে বলল, I am back, Mr. Nahian. This time not to play fair, but to finish what you started. একটা বিদ্যুৎ চমকের মতো হালকা ঝড়ো হাওয়া বয়ে গেল বিমানবন্দরের আকাশে। ঠিক তখনই এই কফারের মতো একটা কালো গাড়ি থেমে দাঁড়ালো তার সামনে। দরজা খুলে গেল নিঃশব্দে। আজ সকাল থেকে সাজিদদের বাড়ির পরিবেশ অন্যরকম। লাল নীল সোলানি আলো ঝলকানিতে বাড়ির প্রতিটা কোণ যেন মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। আর আজ সাজিদ আর ইলমার রিসেপশন, অন্তরের আবেগে ভিজে থাকা এক বিশেষ দিন। আর সেই মুহূর্তটাই সকাল থেকে শিশির যেন এক প্রাণপণ ছায়া হয়ে জড়িয়েছিল ইলমার চারিপাশে। সে শুধু কারো ননদ বা বোন নয়, প্রিয় বন্ধু, নির্ভরতা, আর সাথে একজন শিল্পীও। ইলমার ড্রেসে কোন রংটা বেশি মানাবে, মেকআপে কতটুকু গ্লো দরকার, সবকিছু দেখভাল করছিল সে। ইলমা তাকে দেখে একসময় মুগ্ধ হয়ে পড়ল। তারপর হাসি মুখে শিশিরকে নিজের কাছে টেনে নিয়ে বলল, হয়েছে হয়েছে বনু, আর না, তুমি অনেক কিছু করেছো, এখন একটু রেস্ট করো। শুনেছি গতকাল রাতে তোমার জ্বর এসেছিল, নিশ্চয়ই ভিজে যাওয়ার ফল। শুনলাম নাহিয়ান ভাইয়ারও নাকি জ্বর এসেছে। ইলমার কথায় শিশির সামান্য সংকুচিত হলো। স্মৃতির পাতায় বৃষ্টির ধারা হয়ে ধরা দিল গতরাতে সেই মেঘমল্লার সেই রঙিন মুহূর্ত। কাল রাতে বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে শিশির অনুভবই করেনি যে তার সাদা কুর্তি বৃষ্টির প্রতিটা ফোঁটার সাথে মিশে তার শরীরের সঙ্গে একাকার হয়ে গেছে। বৃষ্টির পানি স্নানে যখন সে নিজের দিকে তাকালো, তখনই নিজেরই অজানা এক অস্বস্তি তাকে আচ্ছন্ন করলো। শরীরের প্রতিটা রেখা যেন আড়ালে ঢাকা পড়েছে, অথচ কি যেন অজানা প্রকাশ পেয়ে যাচ্ছে। ঠিক তখনই যেন এক অনন্য মুহূর্তে কারো একজনের আঙ্গুলের ছোঁয়া অনুভব করলো শিশির। নাহিয়ান পেছন থেকে তার শার্ট টেনে তার শরীরে জড়িয়ে দিল। একটা অদ্ভুত স্বস্তি অনুভব করলো শিশির, যেন স্নিগ্ধতা ছড়িয়ে পড়লো সমস্ত শরীরে। নাহিয়ানের গম্ভীর কণ্ঠ শুনে শিশির চুপচাপ থাকলেও তার চোখে ছিল এক অদ্ভুত আলো, কিছুটা অস্বস্তি, কিছুটা লজ্জা। তোকে না বলেছিলাম হিজাব বাঁধতে? হিজাব বাঁধিসনি কেন? নাহিয়ানের কথায় শিশির কিছুটা সংকুচিত হয় ঠিকই, কিন্তু কণ্ঠে কোনো রকম জড়তা ছাড়াই বলে, আমার ইচ্ছে। নাহিয়ান হালকা এক হাসি দেয়। তারপর এক অদ্ভুত রহস্যময় কণ্ঠে সে বলে, ও, তোর ইচ্ছে? তো আমারও না ইচ্ছে করছে তোকে এখানে রেখে যেতে। শিশির কিছুটা হতভম্ব হয়ে গেল। এই ছেলের পক্ষে সবকিছুই সম্ভব। এখন যদি সে শিশিরকে এখানে রেখে যায়, তাহলে তার কাপড়ও তো খুব একটা ভালো অবস্থায় নেই। না না, এখন কোনো মতেই নাহিয়ানের সাথে তর্ক করা যাবে না। তাই সে শান্ত কণ্ঠে বলল, সরি, কাল থেকে বাঁধবো। এখন অন্তত আমাকে নিয়ে চলুন, ঠান্ডা লাগছে আমার। নাহিয়ান তার দিকে একবার বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ চল, বাইকে ওঠ। বাইকে ওঠার পর দেখা দিল আরেক বিপত্তি। এমনিতেই বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গিয়েছে শিশিরের, তার উপর এই বাতাস যেন শিশিরের হাড় অব্দি কাঁপিয়ে তুলছিল। তখনই নাহিয়ান তাকে বলে, শিশির কিছুটা ভেঙে পড়া কণ্ঠে বলে, লাগবে না। নাহিয়ান তার মধ্যে থাকা লজ্জাবতী ব্যক্তিত্বটি অনুভব করে মনে মনে বলল, ক্লোজ হয়ে বস, ঠান্ডা কম লাগবে। ওরে আমার লজ্জাবতী, সামান্য ক্লোজ হয়ে বসতে বলেছি তাই লজ্জা পাচ্ছিস? আর কিছুদিন পরে তো। এক সামান্য বাঁকা হাসি তার ঠোঁটের কোণে খেলে গেল, যেন ভবিষ্যতের এক অদ্ভুত গোপন বলার আহ্বান ছিল তার, যেন ভবিষ্যতের এক অদ্ভুত গোপন কথা বলার আহ্বান ছিল তার হাসিতে। বিকেলের কিছুটা পর, সন্ধ্যার ঠিক আগে সেই মায়াময় সময়টা। রিসেপশনের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে শিশিরের মামাবাড়ি। রঙিন বাতির আলোয় এক একটা মুখ যেন আলো ছড়াচ্ছে, আর হালকা বাজনার সুরে পুরো পরিবেশটা হয়ে উঠেছে মনোমুগ্ধকর। শিশির আনায়াকে নিয়ে এসেছে একটু আগে। দুজনে এখন ইলমার দুই বোনের সঙ্গে এক কোণে বসে গল্প করছে, হাসাহাসি আর হালকা ঠাট্টায় ভরপুর সেই আড্ডা। ঠিক তখনই ওদের কানে ভেসে আসে ইলমার কণ্ঠ, না না ভাইয়া, আজকে একটা গান গাইতেই হবে। আমি শুনেছি আপনি অসাধারণ গান করেন। সাজিদ বলেছে আপনার গলায় নাকি জাদু আছে। হৃদিত সামান্য অপ্রস্তুত হয়ে যায় ইলমার এমন কথা, একটু ইতস্তত করে বলে, আমি মানে হ্যাঁ, একটু একটু পারি, কিন্তু উইদাউট প্রিপারেশন তো। ইলমা হেসে বলে, প্রিপারেশন ছাড়া গানই তো আসল আবেগ বেরিয়ে আসে ভাইয়া। চলুন সবাই চাই শুনতে। হৃদিত একটু চুপ করে, তারপর আস্তে করে চোখ তুলে এক ঝলক তাকায় সামনের দিকে, যেখানে দাঁড়িয়ে আছে আনায়া। হালকা গোলাপি ফ্রকের আড়ালে
মাথা নিচু করে শুনছে, চোখে একটা চাপা কৌতূহল। হৃদিতের চোখ আটকে যায়, যেন চারিপাশের শব্দ থেমে যায় এক মুহূর্তে। তারপর সে চোখ বন্ধ করে একবার গলা খাকারি দিয়ে গাইতে শুরু করে, নরম অথচ স্পষ্ট কণ্ঠে। কণ্ঠটা যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো আঙিনায়। কোলাহল থেমে যায়, সবাই এই নিঃশব্দে শুনতে থাকে। আর ঠিক তখনই আনা একটু মুখ তুলে হৃদিতার দিকে তাকায়। দুজনার চোখ কয়েক সেকেন্ডের জন্য আটকে যায় এক বিন্দু নীরব চাহনিতে। না বলা অনেক কিছুই যেন ছুঁয়ে যায় সে দৃষ্টিতে। হৃদিত গাইতে গাইতে বুঝতে পারে এই মুহূর্তে সে গান গাইছে না, শুধু সে কারো অনুভব ছুঁতে চাচ্ছে। কথাগুলো এতটাই ঠান্ডা, এতটাই নিঃসারে ভয়াবহ ছিল যে রাকিবের বুকের ভেতর একটা দপ করে কেঁপে উঠল। কণ্ঠটা ফোনের ওপাশে অনেকক্ষণ নীরব থাকার পর ভেসে এসেছিল, ঠিক যেন আগুন ছুড়ে দিয়ে গেল তার মেরুদণ্ড বরাবর। এই ভয়, এই শীতল হুমকি রাকিব চেনে, তবুও আজ তার কণ্ঠ কেমন যেন শুকিয়ে এলো। সে গলার স্বর নিচু করে বলল, আমি কখন বললাম যে আমি মারতে পারবো না? কিন্তু ওই ছোট্ট বাচ্চাটা, ওকে তো ছেড়ে দেওয়া উচিত। একটা বিরতি, তারপর ফোনের ওপাশ থেকে আবারও সেই কণ্ঠ, এবার যেন আরো গা ছমছমে আর তীক্ষ্ণ। টুট করে কল কেটে যায়, আর কিছু বলার সুযোগই পায় না রাকিব। ঘরে তখন নিস্তব্ধতা, শুধু বুকের ধরফর শব্দ যেন নিজ কানে শুনতে পাচ্ছে সে। বাচ্চাটার বাবা মাকে খুন করা এ তো নতুন কিছু না রাকিবের জীবনে। এমন খুন, এমন চিৎকার সব সে করেছে বহুবার। এমনকি কবরস্থ করতে করতে এখন সেই গন্ধে বুঝে ফেলে কোন লাশের কোন অংশ পচেছে। কিন্তু আজ আজ বুকটা চেপে ধরেছে একটা অপরিচিত কষ্ট। কারণ এই প্রথম সে অনুভব করছে মৃত্যুই সব নয়। কারণ কিছু কিছু জীবন আছে যা মৃত্যু থেকেও বেশি নিষ্ঠুর। এই বাচ্চাটাকে হয়তো বাঁচানো হবে, কিন্তু সেটা কোনো জীবন হবে না, হবে একটা ল্যাবরেটরি নমুনা, একটা বাজারের পণ্য, একটা মস্তিষ্কের পেছনে বেঁধে রাখা সাদা গাউনের আদিম শিকার। অন্ধকারে বসে রাকিব চোখ বন্ধ করলো আর মনে মনে বলল, আজ যদি আমার হাত কাঁপে তা হবে কারণ আমি মানুষ, নালে এখনো অন্ধকারেই থাকতাম নরকের এই মেঘে ঢাকা রাজ্যে। রাত প্রায় 9টা। সাজিদ ইলমার রিসেপশন শেষ হয়েছে ঘন্টাখানেক আগে। অতিথিরা বিদায় নিয়েছেন, তবু বাড়ির আনাচে কানাচে এখনো উৎসবের আলো, গন্ধ আর অনুভবগুলো ভাসছে কুয়াশার মতো। রাতের খাবার শেষে সবাই মিলে ঠিক করলো আজ রাতটাকে আরেকটু রঙিন করে তোলা যাক। সবাই ছাদে উঠবে, পুরনো কথাবার্তা, নতুন হাসির রোল, আর মাঝে মাঝে কেউ চুপচাপ থাকবে, অথচ চোখে থাকবে একরাশ রহস্য। ছাদে গোল করে রাখা টেবিল আর চেয়ারের চারিপাশে বসে পড়ল সবাই। শিশির, আনা, ইলমা, নিঝুম, নাহিয়ান, হৃদিত, নির্ঝর, সাজিদ আর সৌজন্য, সকলেই এক ঝলমলে দল। নিঝুম আর নির্ঝর কিছুক্ষণ আগেই এসেছে। নির্ঝর তো কলেজের রোল মডেল, গম্ভীর, সময়পটু, নিয়ম মেনে চলা মানুষ, তাই গায়ে হলুদের দিন আসা সম্ভব হয়নি তার পক্ষে। কিন্তু আজ বৃহস্পতিবার, তাই ক্লাস শেষে সরাসরি চলে এসেছে। গল্প জমে উঠতে শিশির চোখে দুষ্টুমি নিয়ে বলে উঠল, আচ্ছা, এবার একটু গেম খেলা যাক, তবে ট্রেডিশনাল না, একটু আপডেটেড ভার্সন। রিয়েল রিভিল। সবার কপালে ভাঁজ পড়ে। রিয়াল রিভিল? শিশির হেসে বলে, মানে ট্রুথ এন্ড ডেয়ার। কারণ এখানে অনেক রহস্যময় মানব বসে আছে যাদের রহস্যের উন্মোচন ঘটাটা জরুরি। শিশিরের এমন কথায় নাহিয়ান একবার আর চোখে শিশিরের দিকে তাকালো। সে খুব ভালো করে বুঝতে পারলো যে শেষ কথাটা শিশির তাকেই উদ্দেশ্য করে বলেছে। সে কিছু বলতে যাওয়ার আগে শিশির বলে ওঠে, আর হ্যাঁ, যদি কারো সাহস না থাকে সত্যি বলার, তাহলে সে উঠে যেতে পারে। সবার তো আর সত্যি বলার সৎসাহস থাকে না, তাদের জন্য ছাড় আছে। নাহিয়ান এবার বুঝতে পারলো শিশির চাচ্ছে যাতে সে যেন এইখানে থাকে, তাই এমন ইগো হার্ট করে কথা বলছে। তখনই পাশ থেকে সাজিদ বলে ওঠে, তোর কেন মনে হচ্ছে যে এখানে ভীতু কেউ আছে? আর বেশি কথা না বলে খেলাটা শুরু কর। শিশির তার কথায় টিটকারি মেরে বলে, কতজনই তো থাকতে পারে যাদের সত্যি কথা বলার সৎ সাহস নেই। আচ্ছা, তো তুমি যখন বলছো তখন শুরু করছি। শুরু হলো খেলা। তবে এবার বোতলের ঘূর্ণি নয়, বরং চকচকে এক সিলভার রিং ঘুরে চলেছে মাঝখানে রাখা মার্বেলটার টেবিলে। রিং প্রথম পড়ল ইলমার দিকে। শিশির রসিয়ে জিজ্ঞাসা করে, ট্রুথ নাকি ডেয়ার? ইলমা সামান্য অপ্রস্তুত হয়ে উঠেছিল যে প্রথম টানটা তারই, কিন্তু পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে বলে, ট্রুথ। শুধু একটা কথা। তারপরই সাজিদ ফেটে পড়ে। সে যেন এটারই অপেক্ষা করছিল। সে দ্রুত শিশিরকে বলে, স্টপ শিশির, প্রশ্নটা আমি করব। শিশির কিছুটা মুচকি হেসে বলে, আচ্ছা তুমিই করো। অনুমতি পেয়ে সাজিদ ইলমার দিকে তাকিয়ে বলে, তো মিসেস রেডি? ইলমা তার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, অবশ্যই। ইলমা মুচকি হাসে, কারণ সে খুব ভালো করে জানে সাজিদ তার কাছে কি প্রশ্ন করবে। তবে এখন আর সাজিদকে জানিয়ে দিতে ইলমার কোনো বাধা নেই। অনুমতি পেয়ে সাজিদ বলে, তোমার জীবনে আমি ছাড়া আর অন্য কেউ ছিল যার কারণে তুমি আমার সাথে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলে? একদম সত্যি বলবা,
ট্রুট নিয়েছো কিন্তু। ইলমা কিছু বলার আগে শিশির হেসে উঠে, হাসতে দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর সে সাজিদের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি না আসলেও বোকা। এই আপু ঠিকই বলেছিল, তোমার মতো বোকা কখনোই আমাদের চালাকি ধরতে পারবে না। সাজিদ কিছুটা অবাক হয়ে বলে। মানে? শিশির এবার জোরে হেসে উঠে, তারপর বলে, মানে তোমার মাথা আর আমার মুখ, আপুর জীবনে অন্য কোনো পুরুষ ছিল ঠিক না। ওটা আমার আর আপুর প্ল্যান ছিল যাতে তুমি তোমাদের সম্পর্কের কথাটা মামা আর মামিকে জানাতে পারো। নাহলে তোমার যা অবস্থা দেখেছিলাম তাতে এই জন্মেও তুমি তোমার আর আপুর সম্পর্কের কথা মামা মামুনিকে জানাতে পারতে না। এই জন্যই আমি আপুর সাথে মিলে এই প্ল্যানটা করি যে আপু যেন তোমাকে বলে যে আপুর বিয়ের কথা চলছে আর আপু সেখানেই বিয়ে করতে চায়। পরে আমি মামুনিকেও সবটা বলেছিলাম। তারপর মামুনি মামাকে আর তোমার একটা বিষয় জানা দরকার যে আহ, তুমি মামা মামিকে সবটা বলার আগেই তারা ইলমা আপুর বাবা মা সঙ্গে বিয়ের কথাটা পাকাপাকি করেছিল কিনা, ঠিক রেখেছিল কিনা, শুধু অপেক্ষা করছিল তোমার সাহসের জন্য, বুঝলে? সাজিদ এবার যেন আকাশ থেকে পড়ে। সে বুঝতে পারে এই জন্যই তার বাবা মাকে ইলমার কথা বলার সাথে সাথে তারা রাজি হয়ে গেছিল, কোনো আপত্তি করেনি। তাহলে এর পিছনে সমস্ত অবদান শিশিরের। সে উঠে শিশিরের দিকে এগিয়ে আসে, তার চোখে অপার কৃতজ্ঞতা। শিশিরের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর হাত বাড়িয়ে শিশিরের মাথায় আলতো স্পর্শ রেখে বলল, থ্যাংক ইউ রে বনু। ইলমা ঠিকই বলে যে তোর মতন বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি দোয়া করি জীবনেও ঠিক সেরকম কেউ আসে যে তোকে ভালোবাসায় মুড়িয়ে রাখবে। শিশির নিজের মাথায় রাখা সাজিদের হাতটা নিজের হাত দিয়ে আচ্ছাদন করে, তার কণ্ঠে একরাশ মায়া, তবু মিষ্টি শ্লেষ। আমি তবে আপাতত দোয়া করো যাতে পড়াশোনাটা শেষ করতে পারি। পড়ার চাপ দেখে তো মনে হচ্ছে আমি কোনো গবেষণাগারে বন্দি। সাজিদ হেসে বলে ওঠে, আরে এত কষ্ট কেন করিস? একটা বড়লোক জামাই দেখে বিয়ে দিয়ে দিই তোকে, তারপর ওর ঘাড়ে বসে সারা জীবন খেয়ে ঘুমিয়ে কাটাতে পারবি। সমস্যা একটাই, বড়লোক মানেই টাকলা। শিশির এবার রেগে গিয়ে সাজিদের হাত ঝটকা দিয়ে সরিয়ে চট করে বলে ওঠে, বলেই হলো নাকি? টাকলা হলে আমি তো বিয়েই করবো না। এসব বুদ্ধি বাদ দাও তো। যাও, গিয়ে নিজের নতুন বউয়ের পাশে বসো। অন্যদিকে নাহিয়ান শিশিরের কথার মাঝে নিঃশব্দে মুচকি হেসে নিজের মনে বলে, কে বললো তোকে টাকলার সাথে বিয়ে দেবে? তুই তো হবি আমার মন গহীনের রাজ্যের রানী। খেলা আবার শুরু হলো। এবার সিলভার রিং এর মুখ ঘুরে গিয়ে পড়লো নাহিয়ানের সামনে। শিশির মনে মনে বাঁকা হেসে বলল, এবার কই যাবেন মিস্টার গোমরামুখ? আজকে আমি আপনার সেই সুহাসিনীর রহস্য উন্মোচন করেই ছাড়বো। কিন্তু শিশিরের সব আশা যেন মুহূর্তে নিরাশায় পরিণত হলো যখন নাহিয়ান বলল। ডেয়ার। অন্যদিকে শিশিরের মুখ মুহূর্তে এমন চুপসে যেতে দেখে নাহিয়ান মনে মনে বলল, নিজেকে কি অনেক বেশি চালাক মনে করো আমার বোকা শিশির বিন্দু? এই খেলাটা যে একটা ফাঁদ তা বুঝতে আমার অসুবিধা হয়েছে ভেবেছ? আমি খুব ভালো করেই জানি তুমি আমার সুহাসিনীর খোঁজ করতেই খেলাটার আয়োজন করেছো, কিন্তু এত সহজে তো তার খোঁজ আমি তোমাকে দেব না। শিশির আর কিছু বলল না। অন্য পাশ থেকে নিঝুম বলল, ভাইয়া, অনেকদিন তোমার কণ্ঠে গান শুনি না, একটা গান শোনাও। নাহিয়ান নিঝুমের দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর গুনগুন করে গেয়ে উঠল। তার কণ্ঠে যেন এক অদ্ভুত রোমান্টিক বিষাদ। সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে আর শিশির মনে মনে বলে, আবার রোমান্টিক গান? আমি নিশ্চিত এবারে প্রেমে পড়েছে, কিন্তু আল্লাহই জানে কোন সে হতভাগা মেয়ে যার কপাল পড়েছে। গান শেষ হলে সবার করতালিতে মুহূর্তটা আরো প্রাণবন্ত হয়ে ওঠে। তখনই সাজিদ বলল, আচ্ছা বাবা, বুঝেছি প্রেমে পড়েছিস। এখন আবার খেলা শুরু করো, না হলে রাত শেষ হয়ে যাবে। আমার আবার নতুন বউ, বুঝই তো। তার কথা শুনে হৃদিত হেসে উঠল। না না, সবাই একটু তাড়াতাড়ি খেলাটা শেষ করো, না হলে আবার আমার বন্ধুর নতুন বিয়েটা নষ্ট হয়ে যাবে। সবাই একযোগে হেসে উঠে। এবার ইলমা শুধু সাজিদের দিকে কড়া চোখে তাকায়। শিশির হেসে বলে, আচ্ছা আচ্ছা বুঝেছি, আর 2 রাউন্ড খেলবো, তারপর শেষ। এমনিতেও অনেক রাত হয়েছে। এই বলে সিলভার রিং ঘোরানো হলো। এবার গিয়ে পড়লো হৃদিতের দিকে। হৃদিত কিছুটা ভাব নিয়ে বলে, আমি সর্বদা সত্য কথা বলতে পছন্দ করি, তো আমি ট্রুথই নিব। শিশির এবার উচ্ছ্বসিত কণ্ঠে বলে, তাহলে প্রশ্নটা আমিই করবো, রেডি ভাইয়া? হৃদিত হালকা হেসে বলে, অবশ্যই। শিশির এবার বলে, সন্ধ্যায় আপনি একটা রোমান্টিক গান গেয়েছিলেন মনে আছে? ওখানে আপনি মেবি কাউকে মেইন করে গিয়েছিলেন, তো তার নামটা কি জানতে পারি? হৃদিত কিছুটা অপ্রস্তুত হয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই বলে, অবশ্যই, আমি একজনকে মিন করেই গিয়েছিলাম, আর গানটা তার ক্ষেত্রেই সত্যি। তাকে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়েছিল। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। সাজিদ পেছন থেকে বলে ওঠে, কি হলো? তাহলে আমার শুদ্ধ পুরুষেরও কাউকে পছন্দ হলো?
তুমি যা শুরু করেছিলে তাতে তো মনে হচ্ছিল না যে এই জীবনে কাউকে তোর পছন্দ হবে। তাহলে শুনি সেই মহান ব্যক্তিত্বের নাম যাকে প্রথম দেখাতেই আপনার ভালো লেগেছে। হৃদিত এবার আনায়ার দিকে তাকিয়ে বলে, আইনিন আইনিন আনায়া। কথাটা যেন তীব্র শব্দে বিস্ফোরিত হলো ছাদের বাতাসে। সবাই অবাক হয়ে আনায়াকে দেখছিল। ঠিক তখনই আনায়া কিছু না বলে সোজা উঠে নিচে চলে যায়। হৃদিত উঠে যেতে চায়, কিন্তু শিশির তার পথ রোধ করে বলে, ভাই দাঁড়ান, ওর সাথে যাবেন না, ওকে একা ছেড়ে দিন। আপনি জানেন না নিজের অজান্তেই আপনি কি করে বসেছেন। হৃদিত এবার শিশিরের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে। কি করেছি? আমি তো শুধু আমার মনের কথাই বলেছি। শিশির তার দিকে তাকিয়ে বলে, আপনার কাছে এটা শুধুমাত্র আপনার মনের ভাষা হলেও ওর কাছে সেটা একটা অতীত, একটা দগদগে দুঃসহ ক্ষত, যেটা অনেক কষ্টে শুকিয়ে ফেলেছিল। আপনি আজ আবার সেই ক্ষতটা খুলে দিলেন। ছাদের কোণে একটা পাথরের তৈরি বেঞ্চে বসেছিল হৃদিত। তার ঠিক অপর পাশে শিশির। চারিপাশে হালকা বাতাস বয়ে চলেছে, যেন সব আবেগগুলোকে একটু একটু করে ছুঁয়ে যাচ্ছে। দূরে ঢাকার শহর আলোয় জ্বলছে, কিন্তু এই ছাদের এক কোণ যেন আবছা গভীর, ঠিক যেমন আনায়ার অতীত। শিশির বলতে শুরু করলো, গলা নরম, শব্দগুলো যেন নিজের ভারে ভারাক্রান্ত। আনায়া ওর বাবা মায়ের ছোট মেয়ে ভাইয়া, খুব আদরে। ছোটবেলায় ওর মুখে যে দোয়ানি ছিল বাবা মায়ের কাছে অর্ডার। আমরা তখন প্রাইমারিতে পড়ি একসাথে। একরকম সারা দিন সঙ্গে ছিল ও, আমার ছায়া। ওর গ্রাম বরিশাল হলেও ঢাকাতেই বড় হয়েছে বাবার চাকরির কারণে। হৃদিত মনোযোগ দিয়ে শুনছে। মাঝে মধ্যে শিশিরের কণ্ঠ কেঁপে উঠছে, যেন নিজের কথা বলছে সে। ওর বড় বোন ইনায়া আপুর বিয়ে ঠিক ছিল ছোটবেলা থেকেই। ওদের দুঃসম্পর্কের একটা আত্মীয় সাথী, সেই সম্পর্কের সূত্র ধরেই ওদের সাথে পরিবারটার ঘনিষ্ঠতা হয়। ঘন ঘন আসা যাওয়া, আত্মীয়তার ভেতরে মিশে যাওয়া সম্পর্ক, সবকিছু যেন গল্পের মতো চলছিল। তারপরে একদিন আনায়ার জন্যও সেই পরিবার পক্ষ থেকে আসে প্রস্তাব। শিশির থেমে গিয়ে আকাশের দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে বলে, ছেলেটা তুহিন, ছেলেটা ভালো স্টুডেন্ট, তারপর পারিবারিক সহায় সম্পত্তিও অনেক। আর তাছাড়া ইনায়া আপু যে বাড়িতে বিয়ে হবে সেখানে বিয়ে হওয়া মানে তো আনায়ার ভাগ্য নিজের বোনকে যা হিসেবে পাবে। দুই বোন দুইজন যা, ফলে বাবা মায়ের চিন্তাও কমবে। এসব কথা ভেবেই আনায়ার বাবা মা তাকে বিয়ে দিতে রাজি হয়ে যায়। ছেলেটার দৃষ্টিতে প্রথমে ছিল মাধুর্য, আচরণ, দায়িত্বশীলতার ছাপ। এমন একজন যাকে আনায়া বিশ্বাস করেছিল অন্ধভাবে। একটু ছোট মেয়ের মন কি বা চায়? একটু ভালোবাসা, একটু আশ্রয়। তুই সেই আশ্বাসে ওর বিশ্বাস গড়েছিল যেন প্রাসাদের ভিত। আর ঠিক তখনই প্রাসাদে ভূমিকম্প এলো। হৃদিত অবাক হয়ে বলল, মানে? শিশির মলিন হেসে বলতে থাকে, তুহিনের আসল চেহারা ধরা পড়ে একদিন হঠাৎই। অন্য একটা মেয়ের সাথে গভীর সম্পর্ক, শুধু সেই মেয়ে নয়, আরো অনেক। ইউনিভার্সিটির মেয়েদের সাথে ইন্টারনেট জুড়ে ছড়ানো তার নোংরা খেলাগুলো। আনায়া যেন নিজের চোখের সামনে নিজের বিশ্বাসের কবর দেখে ফেলল। হৃদিত এবার গম্ভীর কণ্ঠে বলে। তারপর? শিশির এক মুহূর্ত চুপ থেকে বলে, ভেঙে পড়েছিল ভীষণ ভাবে। ওর চোখে সব পুরুষ একই রকম। বিশ্বাস ভেঙে গেলে মানুষের আত্মাও ভেঙে যায় ভাইয়া। ইনায়া পর মাহিম ভাইয়া চেষ্টা করেছিল সব ঠিক করতে। তুহিন নিজের ভুল স্বীকার করেছিল, ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত ডিলিট করেছিল। কিন্তু বিশ্বাস কি কেবল কথা দিয়ে ফিরে আসে? না, বিশ্বাস ফেরাতে সময় লাগে। মনের অনেকটা পথ পাড়ি দিতে হয়। শিশির মাথা ঝাঁকিয়ে বলল, আর বিশ্বাস ফেরানোর আগে ইনায়া পর মাহিম ভাইয়ার বিয়ের 2 দিন আগে তুহিন বিয়ে করে ফেলে তার মামাতো বোনকে। জানেন ভাইয়া, আনায়ের চোখের দিকে তাকিয়ে আমি দেখেছি ভাঙার স্বপ্নের টুকরো কিভাবে কারো হৃদয়কে রক্তাক্ত করতে পারে। চারিপাশে হঠাৎ গা ছমছমে নীরবতা, বাতাসটা যেন কাঁপছে। হৃদিত সেই নিঃশব্দতা ভেঙে বলে, তুমি জানো শিশির, আমি আইনিনের চোখে এখনো কোনোদিন আগুন দেখিনি, দেখেছি ছায়া, একটা গভীর কালো ছায়া, যা আড়াল করে রাখে ওর সত্যিকারের নিজেকে। কিন্তু আমি জানি সেই ছায়ার আড়ালে আছে এক পৃথিবী আলো। শিশির তার দিকে তাকায়, মুখে নিঃশব্দ হাসি। তবে জানেন ভাইয়া, আমার কখনোই আপনাকে ওই ছেলের মতো মনে হয়নি। আপনি যদি ওকে সত্যিই ভালোবাসেন তাহলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, জানেন তো। হৃদিত চোখে একরাশ দৃঢ়তা নিয়ে বলে, আমি আইনিনকে শুধু ভালোবাসি না, আমি ওকে শ্রদ্ধা করি। আর আমি প্রমাণ করব সব পুরুষ একরকম নয়। ওর ছায়ায় আমি আলো আনব, ধৈর্য, সময় আর সত্যিকারের ভালোবাসা দিয়ে। শিশির এবার চোখ নামিয়ে কাপা গলায় বলে, তাহলে আমি আছি আপনার সাথে, আপনার পাশে। কিন্তু কথা দিচ্ছেন তো ভাইয়া, ওর হৃদয় আর কোনোদিনও
কেউ যেন আঁচ না কাটে, তা আপনি নিশ্চিত করবেন। হৃদিত উঠে দাঁড়ায়, মাথা নিচু করে বলে, এই ছাদ, এই শহর, এই আকাশকে সাক্ষী রেখে বলছি, আমি আইনিনকে আগলে রাখবো জীবনের শেষ দিন পর্যন্ত, যতক্ষণ আমার নিঃশ্বাস থাকবে। হঠাৎ বাতাসটা যেন একটু নরম হয়ে আসে, আকাশে এক ফালি চাঁদ বেরোয় মেঘের আড়াল থেকে। শিশির মনে মনে ভাবে হয়তো ছায়ার দিন শেষ হতে চলেছে, একটা নতুন আলো অপেক্ষা করছে ওদের জন্যে। আরে ওয়েটার আঙ্কেল, চলে যাচ্ছেন যে? আপনাদের বাড়ি আসলাম, কথা বলবেন না? নিজমের কণ্ঠে টিপিক্যাল ইয়ার্কি, মুখে চেনা সেই খোঁচা মারা হাসি। সৌজন্য দাঁড়িয়ে পড়ে, ভ্রু কুচকে তাকায় তার দিকে। দেখো মেয়ে, তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না, সবসময় উল্টোপাল্টা কথা বললে কিন্তু আমার হাতে থাপ্পড় খাবে। নিজম মুখ বাঁকিয়ে বলে, এ আইসে, সাহস থাকলে একবার টাচ করে দেখো না, তোমার পুরো খবর করে দিব। ঠিক তখনই উপরে থেকে ভেসে এলো ভারী কণ্ঠস্বর। সৌজন্য। সাথে সাথে নিজম চুপ, যেন এক মুহূর্তে ভদ্রতার মূর্তি। সৌজন্যের মা নামছেন সিঁড়ি দিয়ে, নিচে নেমে এসে একবার তাকালেন নিজমের দিকে, তার মুখে স্নেহ ভরা হাসি। কি হয়েছে মা, ঘুমাতে যাওনি? নিজম মাথা নিচু করে ভদ্রভাবে বলে, না আন্টি, ঘুম আসছিল না তো, একটু হেঁটে নিচে এলাম। আপনি কেন নামলেন, কোনো দরকার? সৌজন্যের মা নিজমের মাথায় আলতো করে হাত রেখে বলেন, না মা, এমনি ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম নিচে একটু দেখি। জি, একদম ঠিক আছে। নিজম আবারও একবার নিষ্পাপ হাসি দিয়ে চলে গেল। সৌজন্যের মা সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বলে, কি ভদ্র মিষ্টি একটা মেয়ে। তারপরে তিনি সৌজন্যের দিকে তাকালেন কড়া চোখে। তুই আবার কি করছিস নিচে দাঁড়িয়ে? নিশ্চয় আবার কোনো বাদরামি করছিলি। সৌজন্য গলা নিচু করে বলল, তোমার চোখে তো আমি একমাত্র বাদর, বাড়ির ভেতরে আরো বড় বাদর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা আবার তোমার চোখে মিষ্টি মেয়ে। সৌজন্যের মা ভ্রু কুচকে তাকিয়ে বললেন, মানে? কিছু না মা, আমি ঘুমাতে যাচ্ছি। এটুকু বলেই সিঁড়ি বেয়ে উঠে যায় সৌজন্য। সে জানে তার মায়ের চোখে নিজম এখন কোকিল কণ্ঠীর প্রতীক। উপরে গিয়ে সে দেখে নিজম তখনও দাঁড়িয়ে, দরজা খুলে রাখা। সৌজন্যকে দেখে মুখে বাঁকা হাসি। কেমন লাগলো ওয়েটার আঙ্কেল? মায়ের বকা তো খুব সুইট, তাই না? আরে আসেন আসেন, আর একটু ঝগড়া করি, আমার তো মনই ভরছে না। এই বলে মুখ ভেঙচিয়ে দরজা বন্ধ করে দেয় সে। সৌজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসে ওঠে, এতটুকু মেয়ের এত সাহস! দাঁড়াও, মজা তো আমি একটু পরেই তোমায় দেখাবো। ছাদ থেকে অনেক আগেই নিচে নেমে গিয়েছে হৃদিত, কিন্তু শিশির এখনো দাঁড়িয়ে আছে ছাদের কার্নিশ ধরে। নীরব শহরের আলো আধারিতে হারিয়ে গেছে তার মন। দূর আকাশের দিকেই তার দৃষ্টি, অথচ ভাবনারা অনেক কাছে। আনায়ার চোখের বিষণ্ণতা, হৃদিতের নিশ্চিন্ত দৃঢ়তা মিলেমিশে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছে তার হৃদয়ে। মনে মনে বলল, হয়তো বা এবার শেষ হবে আনায়ের অন্ধকার অধ্যায়, শুরু হবে নতুন এক আলোর স্বপ্ন। তার ঠোঁটে ফুটে উঠে এক নরম তৃপ্তির হাসি। কিন্তু সে কি জানতো, তার সেই প্রশান্ত মুহূর্তে অপর পাশে কেউ সাজাচ্ছিল ঘৃণা, প্রতিশোধ আর হিংস্রা ঘেরা পরিকল্পনার মঞ্চ। দূরে ছায়া ঢাকা একটা গলি, নীরব রাতের আধারে দাঁড়িয়ে থাকা এক ব্ল্যাক মার্সিডিজ জিএলএস এসইউভি জানালার গ্লাস ধীরে নামতে থাকে। আর তার আড়ালে থেকে দেখা যায় একজোড়া নিস্পৃহ তীক্ষ্ণ বরফ শীতল চোখ। সেই চোখে যেন আগুন লুকিয়ে আছে, চোখে প্রতিশোধ আর ঠোঁটে জ্বলছে একটা মার্লবোরো গোল্ড। আধার গলির নিস্তব্ধতাকে চিরে সেই মানুষটি হালকা ধোয়ার কুণ্ডলি ছেড়ে ফিসফিসিয়ে বলল, You smile too early, Misha. You have no idea what's coming. তার কণ্ঠে ছিল এমন এক আত্মবিশ্বাস যা প্রমাণ করে ওই মুহূর্তের প্রান্তে দাঁড়িয়ে শিশির যেমন নির্বাক, ঠিক তেমনি অদূরে অপেক্ষা করছে এমন কিছু যা তার জীবনের ছায়াকে চিরতরে রং বদলে দিতে সক্ষম। সিগারেটের শেষ কণাটি সে পায়ের নিচে চাপা দিয়ে নিভিয়ে ফেললো, তারপর মাটির দিকে চোখ রাখলো না, চাইলেও না। সে শুধু হেঁটে চলে গেল অন্ধকার গলির গভীরে, ফেলে গেল এক অদৃশ্য আতঙ্ক, এক অনাগত ঝড়ের পূর্বাভাস। কেটে গেছে আরও 10টি দিন। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে শিশিররা ফিরে এসেছে সাজিদের বাড়ি থেকে প্রায় এক সপ্তাহ আগে। দিনগুলো যেন সোনালি পাখির ডানায় ভর করে উড়ে গেছে, তবে আজকের দিনটা যেন আলাদা কিছু নিয়ে এসেছে। হালকা বিষণ্ণতা, এক ধরনের অজানা টানাপোড়ন। শিশিরের মা বাবা আজ বাসায় নেই, তারা গিয়েছেন নাহিয়ানদের বাসায়, কারণ কালকে সকালে নাহিয়ানের ইউএসএ ফ্লাইট। যদিও যাওয়ার কথা ছিল আরও 1 মাস পর, কিন্তু এক জটিল ইন্টারন্যাশনাল কেসে হঠাৎ করে সমস্যা দেখা দেওয়াতে হেডকোয়ার্টার থেকে সরাসরি নির্দেশ এসেছে, উই নিড এয়ার অন গ্রাউন্ড এএসএপি। নাহিয়ান একজন উচ্চপদস্থ গোয়েন্দা অফিসার, তার কাঁধে ভর করে থাকে একাধিক মিশন, আর এআর মানেই পুরো টিম যেন হাঁপ ছেড়ে বাঁচে। তার সিদ্ধান্ত, তার নেতৃত্বে
এক ধরনের শীতল নির্ভরতা মিশে থাকে। শুধু একজন অফিসার নয়, সে যেন চলন্ত এক ছায়াযুদ্ধ। তার না থাকায় একটা গোটা শাখা থমকে যায়। তাই এবার ফেরাটার বিলম্ব করা গেল না। এমন গুরুতর দায়িত্বের ডাক উপেক্ষা করা যায় না, তাই তাকে তড়িঘড়ি করে ফিরে যেতে হচ্ছে। ঠিক কবে সে আবারও ফিরে আসবে সেই ব্যাপারেও রয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে নিজের একমাত্র ছেলেকে এতদিন পর কাছে পেয়ে যেন বুক ভরে নিঃশ্বাস ফেলেছিলেন নওরিফা খানম। দীর্ঘ প্রতীক্ষার পরে সন্তানকে চোখের সামনে পেয়ে মনটা খানিকটা শান্ত হয়েছিল, কিন্তু হুট করে নাহিয়ানের ফিরে যাওয়ার খবর যেন সেই শান্ত হৃদয় আবারও ঝড় তুলে দিল। তিনি জানতেন নাহিয়ান শুধু তার সন্তান নয়, সে এখন একটা দেশের দায়িত্ব বহন করে, একজন আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার স্পেশাল অপারেটিভ অফিসার, যার প্রতিটা পদক্ষেপ হাজারো মানুষের নিরাপত্তার সঙ্গে জড়িত। তবু মায়ের মন কি আর এসব বুঝে? ছেলের কাঁধে দায়িত্বের পাহাড়, আর মায়ের চোখে শুধু ভাঙচুর, এক চিলতে মমতা আঁকড়ে ধরে থাকবার আকুতি। তাই যখন শুনলেন ছেলেকে এক জটিল ইন্টারন্যাশনাল ক্রাইম কেস হ্যান্ডেল করতে তড়িঘড়ি ফিরে যেতে হচ্ছে, তখন আর নিজেকে সামলাতে পারলেন না তিনি। তার এমন কষ্টের মুহূর্তে তাই তাকে সান্ত্বনা দিতে ছুটে গিয়েছেন রোদেলা জামান আর শিকদার শাহ। আজ ভার্সিটি থেকে ফিরতে শিশিরের একটু দেরি হয়ে গেছে, যদিও সেটা ইচ্ছাকৃত নয়, বরং বেশ যৌক্তিক কারণেই। আজ ছিল সাইফের জন্মদিন। ক্লাস শেষে হঠাৎ করেই বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় একটা ছোট্ট জন্মদিনের আয়োজন হবে পাশের রেস্টুরেন্টে। ব্যাস, একটা কেক, কিছু হাসি ঠাট্টা আর বন্ধুত্বের উষ্ণতায় মুহূর্তগুলো পেরিয়ে যায় অনায়াসে। কিন্তু সেলিব্রেশনের মাঝে শিশির এক ফাঁকে বাবাকে ফোন করে জানিয়ে দেয় যাতে তারা চিন্তা না করেন। আর তাই দেরিতে বাসায় ফিরেও সে নিশ্চিন্ত, কারণ জানে তার মা বাবা অন্তত চিন্তা করবে না। কিন্তু বাসায় ঢুকে খবর পেল ওনারা কেউ নেই, নাহিয়ানের বাসায় গেছেন, আর শিশিরকেও যাওয়ার জন্য বলা হয়েছে। তাই নিজের রুমে রেডি হচ্ছিল শিশির। হিজাব বাজছিল আয়নার সামনে। হঠাৎ দরজায় একটা টোকা পড়তেই সে ঘাড় না ঘুরিয়ে বলে উঠল, দরজা খোলা আছে। বাইরে থেকে পরিচিত কণ্ঠস্বরটা ভেসে আসে। আপু, তোমাকে একজন ভাইয়া নিতে এসেছেন, বাইকে বসে নিচে অপেক্ষা করছেন। আমাকে বলেছে তোমাকে তাড়াতাড়ি যেতে বলি। শিশির তখন হিজাবের শেষের দিকের পিন গোছাচ্ছিল। হঠাৎ অসতর্কভাবে একটা পিন গেঁথে যায় তার আঙ্গুলে। সামান্য যন্ত্রণায় মুখ দিয়ে নিঃশব্দ উফ শব্দটা বেরিয়ে আসে। সে চোখ কুঁচকে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে একটু বিরক্তি নিয়ে মনে মনে বলে, কি পরিমাণে অলক্ষণের লোক! তার নাম শোনা মাত্র পিন ফুটে গেল হাতে। আল্লাহই জানে পুরো পথ ওর সঙ্গে কিভাবে সামলাবো। তবুও ঠোঁটের কোণে চাপায় খাসি লুকিয়ে রেখে সে বলে ওঠে, রিয়া, তুই নিচে গিয়ে বল আমি আসছি। রিয়া বাইরে থেকেই বলে। আচ্ছা আপু। রিয়া এই বাড়ির চেনা ছায়া। বহু বছর আগে রিয়ার মা রহিমা ছিলেন এই বাড়ির আস্থাভাজন গৃহকর্মী। একাই সন্তান মানুষ করতেন। এক অসহায় মা, এক সাহসিনী যোদ্ধা। 1 বছর আগে যখন রহিমা ক্যান্সারে মারা যান, তখন থেকেই শিশিরের পরিবার রিয়াকে নিজেদের পরিবারের অংশ করে নিয়েছে। সে যেন শুধু একজন কাজের মেয়ে নয়, একটা নির্ভরতা, একটা ছোট্ট বোনের মতো হয়ে উঠেছে। মাত্র 5 মিনিট পর শিশির গেট পেরিয়ে দেখে নাহিয়ান বাইকের সাথে হেলান দিয়ে মোবাইল ঘাঁটছে, মুখে চিরাচরিত গাম্ভীর্য। তাকে দেখে শিশির মনে মনে বলে উঠল, একজন মানুষ এতটা দেমাগ নিয়ে বাঁচে কি করে? নিজেকে কি পৃথিবীর অষ্টম আশ্চর্য ভাবে নাকি? তারপর সে সামনে এসে শান্ত ভঙ্গিতে বলে, চলুন আমি রেডি। নাহিয়ান এক ঝলকে তাকিয়ে দেখে শিশির আজ মেরুন রঙের ফ্রকে, সাথে তাড়ি দেওয়া হিজাব। ফর্সা মুখশ্রীতে মেরুন কালারের হিজাবটা যেন তাকে অপরূপা করে তুলেছে, যেন লালচে আলো ছড়িয়ে দিয়েছে। নাহিয়ানের বুকের ভেতর কোথাও যেন এক মুহূর্তের জন্য থেমে যায় সবকিছু। চোখে একটা গভীর ছায়া নেমে আসে, তারপর অজান্তে সে একবার গলাধ্যকরণ করে নেয়। কিন্তু তা এতটাই সূক্ষ্ম যে শিশিরের দৃষ্টি এড়িয়ে যায় পুরোপুরি। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে হালকা কণ্ঠে বলে, হেলমেট পরে পেছনে বস। শিশির কিছু না বলে মাথা নেড়ে হেলমেটটা পরে নেয়। তারপর একটুখানি দ্বিধা নিয়ে বেশ গুটিসুটি মেরে বাইকের পেছনে বসে পড়ে। তাদের মাঝখানে আজ কোনো কথার প্রয়োজন নেই, শুধু নীরবতা আর এক অদ্ভুত নিঃশ্বাস ভেজা অনুভূতি। ভাই, আমাদের দলের আরও 5 জন নিখোঁজ হয়ে গেছে। এভাবে প্রতিদিন একজন করে হারিয়ে গেলে আমাদের ব্যবসাটাই তো শেষ হয়ে যাবে। ফোনের এপাশের কণ্ঠটা দুশ্চিন্তায় টানটান, কিন্তু বিপরীত পাশে থাকা কণ্ঠটি বরফ ঠান্ডা, অদ্ভুতভাবে স্থির। তোদের কি আমি ফাও পুষছি? ওরা হারাই গেলে তোরা দুঃখ করিস কেন? কাজ করতে বলছি, তোরা খালি হিসাব করিস। এক মুহূর্তে থেমে গিয়ে আবারও বলে, কণ্ঠে এখন আর শীতলতা নেই, আছে নিঃশ্বাস কাঁপানো ভয়। তুই কি ভাবিস আমি কাঁচা খেলোয়াড়? আমি এমন এক চালাক শিকারী, হারানো আমার অভিধানে নেই। আমি হারি না, হারতে জানি না। একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে মুহূর্তখানেক, তারপর হঠাৎই প্রশ্নটা আসে, যে 10টা বাচ্চার কথা বলছিলাম সেগুলোর কি হয়েছে? সব জোগাড় হয়েছে তো? ফোনের এপাশের লোকটা যেন গিলে ফেলে নিজেরই জিভ, কণ্ঠটা কেঁপে ওঠে। না ভাই, এখনো 2টা বাকি আছে।
তবে আপনি চিন্তা করেন না, আজ রাতের ভেতর সব ম্যানেজ হইয়া যাবে ইনশাল্লাহ। ওপাশ থেকে এবার বজ্রাঘাতের মতো গর্জে ওঠে কণ্ঠটা। আজও বা কি কি করস তোরা? কাল সকালে আমি 2টা বাচ্চা চাই, যেভাবেই হোক, না হলে তুই জানিস কি হতে চলেছে। মোকলেস ঢোক গিলে বলে, ভাই আপনি রাগ করেন না, আমি লোক পাঠাইছি, পাশে হাটে আজ মেলা বসছে, আধা ঘন্টার ভেতরেই 2টা বাচ্চা পাওয়া যাবে। আশা করিস না, তুই আশা না দেখাইয়া কাজ কর। সকালের মধ্যে আমার যে করেই হোক বাচ্চা চাই। টুক করে কল কেটে দেয় অপর প্রান্তে সেই ভয়ঙ্কর কণ্ঠ। মোকলেস মিয়া যেন নিঃশ্বাস নিতে পারে, তখন বুকের উপরে চেপে থাকা ভয়টাকে ঠেলে সরাতে যায়। তখনই পাশে থাকা জিন্না ফিসফিস করে জিজ্ঞাসা করে, চাচা আপনি সত্যিই ভয় পান? মোকলেস কণ্ঠটা গা ছমছমে ঠান্ডা হয়ে ওঠে। আমি এতক্ষণ কোনো মানুষের সাথে কথা বলি নাই জিন্না, আমি কথা বলছিলাম একটা জ্যান্ত নরখাদক রাক্ষসের সঙ্গে। ওর নাম শুনলে ভয়ের ঠেলায় মগজ বরফ হয়ে যায়। জিন্না বোঝে না কি এমন লোক যার ভয়ে চাচা মোকলেসের মতো মানুষ কাঁপে, কিন্তু সে এটুকু বুঝে যায় তার এমন ভয়ানক চাচা যাকে ভয় পায় সেই দুনিয়ায় সাধারণ কেউ নয়। ঢাকার কোলাহলপূর্ণ রাস্তার বুকে তাদের বাইক ছুটে চলেছে, চারিদিকে গাড়ির হর্ন, বাতাসে উড়ে বেড়াচ্ছে ধুলো, মাথার উপর উজ্জ্বল ব্যস্ত চাঁদ, সব মিলিয়ে যেন এক বিশৃঙ্খলার ভেতরেও খুঁজে পাওয়া প্রশান্তির মতো মুহূর্ত। শিশির আজ আর কাঁধে হাত রাখার জন্য সংকোচ বোধ করেনি। তার নরম আঙ্গুলের আলতো ছোঁয়া এখন নাহিয়ানের কাঁধে যেন অনির্বচনীয় এক নীরব কবিতা লিখছে প্রতিটা স্পর্শে। এই ছোঁয়াটুকু শুধু ছোঁয়া নয়, এ যেন এক অনুচ্চারিত স্বীকারোক্তি। নাহিয়ানের বুকের ভেতর অনুরণ তোলে সেই ছোঁয়া। বাইক চললেও তার হৃদয় থেমে গেছে কোথাও, যেন ঢাকার সব কোলাহলকে নিঃশব্দে পেছনে ফেলে সে এখন এক অন্য জগতে, যেখানে শুধুই শিশিরের নিঃশ্বাস, সেই মৃদু হাতের চাপ আর সেই অচেনা এক আরাম। আজ রাত, জ্যোৎস্নার রাত, চাঁদ আজ যেন একটু বেশি উজাড় করে দিচ্ছে নিজেকে। তার নরম রূপালী আলো ঢেকে দিচ্ছে শহরের সমস্ত ব্যস্ততা, সমস্ত যান্ত্রিকতা, কিন্তু চাঁদও যেন নিজের রূপ হার মানাতে চায় শিশিরের মুখশ্রীর কাছে। মেরুন হিজাবে ঢাকা তার মুখটা এখন আভায় ঝলমল করছে, স্নিগ্ধ শান্ত অথচ উষ্ণ। নাহিয়ান বাইকের গতি কমিয়ে দেয় অজান্তে, যেন মুহূর্তগুলো একটু দীর্ঘ হয়, যেন এই অনুভবটুকু একটু বেশি দিন স্থায়ী হয়। ঠিক তখনই পাশ ঘেঁষে ছুটে যায় একটা কালো গাড়ি। গাড়ির জানালা হালকা খোলা, সেখান থেকে ভেসে আসে এক পুরনো হিন্দি গানের অসম্ভব সুন্দর 2টি লাইন। শব্দগুলো যেন চাঁদের আলোয় মিশে এক নতুন জাদু ছড়িয়ে দেয় চারিপাশে। শিশিরের ঠোঁটে খেলে যায় এক টুকরো নরম হাসি, আর নাহিয়ান তার চোখের কোণা দিয়ে দেখে এই মেয়েটা, এই মুহূর্তটা, এই চাঁদনি রাত, সব একসাথে মিলে এক পরিপূর্ণতা। কিছু অনুভূতি থাকে যেগুলো কোনো শব্দে ধরা যায় না, তারা কেবল অনুভব করা যায়। মাঝরাতের রোদ্দুরের মতো একটানা ছুঁয়ে যায় হৃদয়, অথচ কোথাও স্পর্শ না করেই। ঢাকার আকাশটা আজ একটু বেশি কুয়াশাচ্ছন্ন, অথচ এখন বসন্তকাল। তবুও ভোরের আলো যেন কেমন ধূসর ধূসর লাগে। আজানের ধ্বনি বাতাসে ভাসে, আকাশের একটা কোণ একটু একটু করে সোনালি হতে শুরু করেছে। ভোর 5টা। নাহিয়ান বেরিয়ে পড়েছে সকাল 6টায় ফ্লাইট, তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে 1 ঘন্টা আগেই রওনা হয়েছে। তার গাড়ি ছুটছে শহরের নিস্তব্ধ সড়ক ধরে। শহরের কোলাহল এখনো জাগেনি। এই যাত্রাটা অন্য যে কোনো যাত্রার চেয়ে আলাদা, কারণ এবার যে সে ফিরে যাচ্ছে তার পিছনে রয়ে যাচ্ছে কিছু না বলা কথা, কিছু অপূর্ণ স্পর্শ, কিছু মায়াময় চাহনি। কিন্তু তার এই ফেরা আনন্দময় নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক আন্তর্জাতিক আতঙ্ক। 2 দিন আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অন্যতম প্রাইভেট ও রিজার্ভ স্কুল ওয়েলিংটন ইন্টারন্যাশনাল একাডেমিতে ঘটে যায় এক ভয়ঙ্কর হামলা। এই স্কুলটা কোনো সাধারণ স্কুল নয়। আমেরিকার নামকরা বিলিয়নিয়ার কূটনীতিক, আন্তর্জাতিক শিল্পপতি এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানেরা পড়ে এখানে। সেই স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় 21টি শিশু। সকালবেলা ক্লাস শুরুর আগে ঠিক যখন সবাই জিম ক্লাসের প্রস্তুতি নিচ্ছিল, তখনই ঘটে হামলা। নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে রয়েছে সিনেটের মেয়ে, আরব শেখের ছেলে এবং এক নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠানের উত্তরসূরি। ফেডারেল ইন্টেলিজেন্স এবং USCID মিলে কাঁপছে পুরো প্রশাসন। কিন্তু কেসটি এতটাই জটিল যে আমেরিকার অভ্যন্তরীণ একাধিক চেষ্টা ব্যর্থ হয়েছে। সন্দেহভাজন হিসেবে ধরা পড়া কয়েকজন অপরাধী জবানবন্দিতে নাম নিচ্ছে এমন একজনের যার সম্পর্কে কিছু স্পষ্ট নয়। এই অবস্থায় বিশেষ এজেন্টদের একটা হাই প্রোফাইল টিম গঠন করা হয়েছে। সেই টিমের অন্যতম সমন্বয়কারী সিক্রেট অপারেশন চিফ নাহিয়ান চৌধুরী। তার উপস্থিতি এখন বাধ্যতামূলক। এটা শুধুই একটা মিশন নয়, এটা এক একজন মায়ের বুক ফাটা আর্তনাদ থামানোর অপারেশন। নিখোঁজ শিশুদের বাবা মাদের কাছে এসেছে অজানা নাম্বার থেকে কল, যেখানে বলা হয়েছে যদি 24 ঘন্টার মধ্যে $10 মিলিয়ন না পাঠাও তাহলে বাচ্চাদের কোনো হাড্ডিও পাবে না।
আর সবচেয়ে আতঙ্কের কথা হলো যারা টাকা দিয়েছে তাদের বাচ্চারাও এখনো ফেরেনি। এই মিশন এখন আর শুধু কিডন্যাপ কেস নয়, এটা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ভয়ানক মোড়ে গড়াচ্ছে। আজ খুব ভোরে নাহিয়ান দীর্ঘ সময় ধরে বসেছিল মায়ের পাশে, মায়ের চোখে জল। তবুও নাহিয়ান বারবার বলছিল, মা, আমি না গেলে আরো অনেক মা তাদের বাচ্চাদের ফিরে পাবে না। আমি একজন সন্তান, তাই জানি মায়ের বুক কেমন পড়ে। তুমি শুধু আমায় দোয়া দাও, আমি যেন সফল হয়ে ফিরে আসতে পারি। নাহিয়ানের কথা নরিফা খানম প্রথমে রাজি না থাকলেও বাচ্চাদের কথা শোনার পর তিনি আর আপত্তি করলেন না। শেষমেশ তিনি মাথা নিচু করে বলেছিলেন, যাও বাবা, আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। গাড়ির পেছনে সিটে বসে হালকা আলোয় চোখ বুজেছিল নাহিয়ান। তারপর ধীরে ধীরে শরীর এলিয়ে বসলো। চোখের সামনে ভেসে উঠল এক চেহারা, হিজাবে মোড়ানো মুখটা শিশির। সে তার ছোট্ট ভালোবাসা বিন্দু বিন্দু যত্নে গড়া একটা অনুভবের নাম। গাড়ি থেমে গেল, পেছনের কাজ ভিজে উঠল হালকা কুয়াশায়। সকালের স্নিগ্ধ আলো তখন শহরের কোলাহলকে পুরোপুরি জাগিয়ে তুলতে পারেনি। জানালার কাছে জমে থাকা শিশিরেরা আজ যেন একটু বেশি অভিমানী। এমন নিস্তব্ধতায় হঠাৎ করেই দরজায় কলিং বেলের শব্দে ফারিনের কানে একরাশ অস্বস্তি নামিয়ে আনে। আধো ঘুমে চোখ কসলাতে কসলাতে দরজার ছিটকিনি ঘোরায় সে। সামনে এক গাদা শপিং ব্যাগ হাতে ঝড়ের গতিতে ঘরে ঢুকে পড়ে নেহা। যেন দীর্ঘ পথ পেরোনোর ক্লান্তি ভর করেছে তার শরীরে। বিছানায় ধপ করে বসে এক দীর্ঘশ্বাস ফেলে সে বলে, উফ, অবশেষে শান্তি। পরক্ষণেই তার চোখ পড়ে ফারিনের অবিন্যস্ত মুখের দিকে। এক ঝলকে যেন দুষ্টু রোদের মতন ঝিকিমিকি খেলে যায় ওর চোখে। জানিস তো ফারু, আগের দিন তোর সেই হিটলার মানে আমাদের নির্ঝর স্যার তোর খোঁজ নিচ্ছিল। ফারিন বিরক্ত মুখে মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলে, তো তাতে আমি কি করব? নাচবো নাকি? নেহা ভ্রু কুচকে ওর দিকে তাকায়। তুই একটা আস্ত কাঠি, বুঝতে পারছিস? নির্ঝর স্যার, যে স্যার কোনো স্টুডেন্ট সারা বছর ক্লাসে না থাকলেও কোনো খোঁজ নেয় না, সে কিনা তোর খোঁজ নিচ্ছে। দ্যাটস রেয়ার ফারু। ফারিন মুখ ঘুরে কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ নেহার চোখ পড়ে টেবিলের উপর রাখা ফল আর ঔষধে। এক লাফে উঠে গিয়ে তা হাতে নিয়ে চোখ রাঙিয়ে বলল, কি ব্যাপার? ঔষধ? তুই সত্যি সত্যি ডাক্তারের কাছে গিয়েছিস? আমি তো তোকে এই কয়দিন ধরে বারবার বলেও নিতে পারিনি। আরে আমি কি এমনি এমনি এনেছি? নির্জন স্যারই তো। কথা মুখ ফসকে বের হতেই মুহূর্তে জিভ কামড়ে চুপ হয়ে যায় ফারিন। নেহা এবার ক্রাইম সিরিজের গোয়েন্দাদের মতো চোখ সরু করে বলে, নির্ঝর স্যার মানে? খুলে বল ফারু, সত্যি সত্যি বল। গতকাল সন্ধ্যা গণিতের টার্মের সব গাণিতিক ক্লান্তি নিয়ে সবেমাত্র বিছানায় গায়ে নিয়ে বিশ্রাম নিতে গিয়েছিল ও ফারিন। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে এক অচেনা নাম্বার। নিতে ইচ্ছা করছিল না, তবু শেষমেশ ভাবলো হয়তো বা মা নতুন নাম্বার থেকে কল করেছে। রিসিভ করতেই ভেসে এলো চেনা অথচ অসাধারণ গম্ভীর কণ্ঠ। কতক্ষণ ধরে তোমাকে ফোন করছে, এখন ওই নিচে এসো। ফারিন হতবাক। কে আপনি? জিজ্ঞাসা করার আগেই আবারও কণ্ঠস্বর। আর কোনো কথা নয়, যা বলেছি করো এক্ষুনি। ফোনটা কেটে যায়। একটু দ্বিধায় থাকলেও নেমে আসে সে। নিচে নেমে যা দেখে তাতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কিছুক্ষণের জন্যে। নির্জন স্যার? নিজের গাড়ির পাশে ঠাই দাঁড়িয়ে চোখে সেই চিরচেনা কাঠিন্য। এখন কেমন লাগছে জ্বরটা? ফারিন কিছুটা হতভম্ব হয়ে বলে, স্যার আপনি এখানে? নির্ঝর তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলেন, বেশি কথা না বলে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। জি স্যার, কমেছে। নির্ঝর কোনো আবেগ না দেখিয়ে কেবল ব্যাগ এগিয়ে দেন, যাতে ছিল কিছু ফল আর কিছু ঔষধ। তা দেখে ফারিন বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে বলে, স্যার এগুলো? নির্ঝর আবারও কিছুটা বিরক্তির সাথেই বলেন, হ্যাঁ এগুলো যা দিচ্ছি এখনই নাও, আর ওষুধগুলো সময় মতো খাবে। ও হ্যাঁ, আরেকটা কথা, একদমই ভেবো না যে আমি অনুশোচনা থেকে এটা করছি। আমি এটা করছি কারণ আর দুদিন পর আমার ক্লাস টেস্ট। এমনিতেই তো গণিতে গও বোঝো না তুমি, তার উপর এতগুলো ক্লাস মিস দিয়েছ। আর সবচেয়ে বড় কথা, সবাই তোমার এই ক্লাস মিস দেওয়ার জন্য তোমাকেই দায়ী করছে। ফর দিস রিজন এই ঔষধগুলো আর ফলগুলো নিয়ে সময় মতো খেয়ে নেবে, আর দুদিন পর ঠিক সময়ে যেন কলেজে দেখি। এক নাগারে কথাগুলো বলে নির্ঝর গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চোখের পলকে দৃষ্টিসীমার বাইরে চলে যান। ফারিন তখনও হতবম্বের মতো দাঁড়িয়ে, হাতে ব্যাগ, চোখে বিস্ময়। তার মাথায় কিছুই ঢুকছিল না বর্তমান। নেহা হাঁ করে শুনে, তারপর এক ফুয়ে বলে, দোস্ত, আমার মনে হয় না উনি শুধু ক্লাস টেস্টের কথা ভেবে এটা করেছেন। আমার তো মনে হয় অন্য কোনো কারণে। মানে? তার কথা শেষ করতে না দিয়ে ফারিন ব্যঙ্গ ভরে বলে, আহা,
নাটক। উনি বুঝে গেছেন যে তার অপমানেই আমি জ্বরে পড়েছিলাম, তাই এখন দায়মুক্তির জন্য দয়া দেখাচ্ছেন। নেহা থেমে যায়, মুখে আর তর্ক নেই। সে জানে এই মেয়েটা যতটা রেগে থাকে তার চেয়েও বেশি কাঁদে। সে জানে নির্ঝর স্যারের সেই থাপ্পড়ের দিন রাতে কাঁদতে কাঁদতে জ্বর এসেছিল ওর। লোকেশন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিক্রেট অপারেশন রুম, ওয়াশিংটন ডিসি, রাত 2:17। ঘরটা নিস্তব্ধ, চারিদিকে আধো অন্ধকার। দেয়ালের উপর বিশাল প্রজেক্টরে ভেসে উঠছে একের পর এক তথ্য। ক্যালিফোর্নিয়ার অভিজাত স্কুলের ফুটেজ, হামলা ছবি, সন্দেহভাজন ব্লারি ফুটেজ, নিউজ ক্লিপিংস। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে দুই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অফিসার, একজন অভিজ্ঞ স্পেশাল অপারেটিভ ইলিয়াস রহমান আর তার পাশে সদ্য নিয়োগ পাওয়া সায়েদ ফারুক। সায়েদ হঠাৎই কাপা গলায় মুখ চিন্তায় ভারী করে বলল, 21 জন বাচ্চা নিখোঁজ স্যার, তাও আবার ক্যালিফোর্নিয়ার সবচেয়ে সুরক্ষিত প্রাইভেট স্কুল থেকেই। এটা কিভাবে সম্ভব? সাইদের এমন কথায় ইলিয়াস গম্ভীর গলায় ঠোঁটে চাপা বিরক্তি নিয়ে বলল, ওয়েলিংটন ইন্টারন্যাশনাল একাডেমি একটা সাধারণ স্কুল নয় শায়দ। ওইখানে পড়ে বিলিয়নিয়ারের সন্তান, সেনেটরের মেয়ে, আন্তর্জাতিক ভিআইপিদের উত্তরসূরি। এই হামলা শুধু নিরাপত্তার ব্যর্থতা না, এটা সরাসরি আমাদের মুখে চপাটে ঘাত। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানেন কি স্যার? যারা টাকা দিয়েছে তাদেরও বাচ্চারা ফিরে আসেনি। স্লাইড বদলিয়ে গলা গভীর করে ইলিয়াস বলে, তাই তো বলছি, এই কেস আমরা নিজেরা ম্যানেজ করতে পারছি না। এফবিআই ব্যর্থ, হোমল্যান্ড ব্যর্থ, এমনকি আমাদের ব্ল্যাক অপারেটিভ টিমও কিছু করতে পারেনি। এখন আমাদের দরকার এমন কাউকে যার জন্য শত্রুরা এলাকা ছাড়ে। ভুরু কুচকে সামান্য ভাবুক হয়ে সায়েদ বলে, মানে? স্লাইডে ক্লিক করেন। ঝাপসা একটা মুখ ভেসে ওঠে, সাদা হুডি, সানগ্লাস, তীক্ষ্ণ চোয়াল। সেদিকে তাকিয়ে ইলিয়াস বলে, এর জন্যই ওকে আনতে হয়েছে, এয়ার আলফা রিপার। ঘরের বাতাস হঠাৎ ঘন হয়ে ওঠে, নিস্তব্ধতা যেন কানে তালা লাগিয়ে দেয়। সায়েদ ফিসফিস করে নিঃশ্বাস আটকে বলে, ওই নামটা শুনলেই শরীর জমে যায় স্যার। উনি তো যাকে নামানো মানেই যুদ্ধের শেষ ঘোষণা। আরেকজন পাশ থেকে দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলে ওঠে, হ্যাঁ, ওয়ান ম্যান উইপ আউট ইউনিট। ও কথা কম বলে, কাজ বেশি করে। ওরে যারা চিনে তারা আর দাঁড়ায় না। কিন্তু স্যার, আপনি কি নিশ্চিত উনি এখনো মিশনের নামে? ইলিয়াস চোখ নিচু করে হালকা গলায় ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে বলে, ও কখনো অবসর নেয় না শায়দ। ও শুধু অদৃশ্য হয়ে যায় আর ফিরে আসে তখনই যখন দরকার হয় যুদ্ধ শেষ করার। এবং হ্যাঁ, এই মিশনের ডাক এবং গ্রহণ করেছে, কারণ ও শুধু অপারেশন না, এটা এক একটা মায়ের বুকফাটা কান্না থামানোর মিশন। এবং এখন এটা শুধু কিডন্যাপ না, এটা একটা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সূচনা। ঠিক তখনই দরজাটা খুলে যায়। একটা ছায়া ঢুকে ঘরে, চেহারার অর্ধেক ঢাকা, চোখে সানগ্লাস, গায়ে কালো জ্যাকেট। সে কিছু বলে না, শুধু চারিপাশে একবার তাকায়। ঘরের বাতাস ভারী হয়ে যায়, প্রজেক্টরে লেখা ভেসে ওঠে, আলফা রিঅ্যাপিয়ার, ক্লিয়ারেন্স কোড রেড 0, স্ট্যাটাস লাইভ, লোকেশন ওয়াশিংটন ডিসি। ঘরের ভেতর জ্বলছিল একটিমাত্র নরম আলো, যেন নিঃশব্দে জেগে থাকা কোনো স্বপ্নের টুকরো। ড্রেসিং টেবিলের আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে নিজের চুল আলতো করে আঁচড় দিচ্ছিল শিশির। চুল আঁচড়ানো শেষ হলে হিজাব আনতে ধীরে পাশের আলমারির দিকে এগিয়ে গেল সে। আলমারির দরজা খুলতেই তার চোখ আটকে গেল ডান পাশে। সেখানে যত্ন করে সাজানো ছিল হিজাবের রঙিন কম্বো, নীল, মেরুন, খয়েরি, হালকা ধূসর। এক একটা যেন এক একটি মুঠো ভরা গল্প, এক একটা নীরব স্মৃতি। শিশির থমকে দাঁড়ায়। তার স্মৃতির মানসপটে ভেসে ওঠে একটা স্নিগ্ধ সুন্দর বিকেলের প্রতিচ্ছবি, যেদিন নাহিয়ান তাকে জোর করে এক বুটিকে নিয়ে গিয়েছিল, কিনে দিয়েছিল হিজাবের রাজ্য। একটা দুটো নয়, বুটিকে থাকা সব কালারের, সব মডেলের হিজাব। তখন শিশির একরকম জেদ করেছিল হিজাব সে পরবে না, কিন্তু সেই জেদ শেষমেশ গলতে বাধ্য হয়েছিল নাহিয়ানের মিষ্টি ধমকের কাছে। সেই দিনই প্রথম শিশির বাইকে করে ঘুরে বেরিয়েছিল ঢাকা শহরের অলিগলি। খোলা বাতাসে উঠছিল চুলার, মনের গোপনে জমে উঠেছিল অচেনা এক অনুভব। সেই স্মৃতির ছায়া এসে ছুঁয়ে যায় শিশিরের মুখে, ঠোঁটের কোণে ফুটে ওঠে এক অদ্ভুত সুন্দর চাপা মুচকি হাসি। তারপর নেভি ব্লু রঙের হিজাবটা হাতে তুলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে হিজাবটা গুছিয়ে বাঁধতে শুরু করে সে। প্রায় এক সপ্তাহ পর কলেজে প্রবেশ করলো ফারিন। তবে কলেজে ঢুকেই বাঁধল এক বিপত্তি। আর মাত্র 2 দিন পরে কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সেখানে একটা রবীন্দ্র সঙ্গীতের ডুয়েট পারফরমেন্সে ফিমেল সিঙ্গার হিসেবে রাখা হয়েছে তাকে। অথচ সে নিজে কিছুই জানতো না। আর বিষয়টা এসেছে সরাসরি প্রিন্সিপাল স্যারের নির্দেশে। প্রিন্সিপাল স্যার ফারিনের বাবার পুরনো বন্ধু, তাই তাকে বরাবর একটু বাড়তি স্নেহ দিয়ে থাকেন।
এমনকি প্রথম দিকে তাকে নিজের বাসায় থাকার সুযোগটাও দিয়েছিলেন। পরবর্তীতে কলেজ আর টিউশনির দূরত্বের কথা ভেবে নিজস্ব গাড়ির ব্যবস্থাও করতে চেয়েছিলেন, যদিও সেটা ফারিন গ্রহণ করেনি। তাই পরে তার থাকার জন্য আলাদা বাসার ব্যবস্থা করে দেন। এই সব কিছুর জন্য প্রিন্সিপাল স্যারের প্রতি ছিল অশেষ শ্রদ্ধার কৃতজ্ঞতা। তাই তার কথা অমান্য করা মানে শুধু স্যারের অসম্মান নয়, নিজেকে অকৃতজ্ঞ প্রমাণ করাও। তাই আর কিছুই করার নেই ফারিনের। শেষমেশ চুপচাপ মেনে নিতে হয় ফারিনকে। ক্লাস শেষে ফারিন আর নেহা কলেজ ক্যাম্পাস থেকে বের হচ্ছিল। নেহা ফারিনের দিকে তাকিয়ে বলল, তাহলে কি সিদ্ধান্ত নিলি? পারফর্ম করবি? দেখ, তুই তো বেশ কিছুদিন অসুস্থ ছিলি, একটুও প্র্যাকটিস করতে পারিসনি। এভাবে 3 দিনে কি আদৌ সম্ভব? ফারিন সেদিকে তাকিয়ে বলে, কি আর বলবো বলো তো, প্রিন্সিপাল স্যার তো আমাকে অনেক স্নেহ করেন, জানিসই তো। উনি তো নিজে নিজে বাসায় থাকতে চেয়েছিলেন, টিউশনি দূর হয়ে যাচ্ছে দেখে নিজের গাড়ি ব্যবস্থা করতে চেয়েছিলেন, যদিও আমি নিইনি। পরবর্তীতে আমার জন্য আলাদা বাসা ঠিক করে দিয়েছেন। তাহলে এখন ওনার কথা অবাধ্য হওয়ার মানে তো নিজেকে অকৃতজ্ঞ প্রমাণ করা, তাই না? তার কথা শুনে নেহা কিছুক্ষণ নীরব থেকে বলে, সেটা ঠিক, কিন্তু তুই তো অসুস্থ ছিলি। এর আগে যারা এই পারফরমেন্সটা করতো তারা অনেক আগে থেকে প্র্যাকটিস করতেছে শুনেছি। সেখানে তুই তো গান গাওয়া ছেড়ে দিয়েছিলি অনেক আগেই, আর তার উপর আবার প্র্যাকটিস ছাড়া পারবি কি? পার্টি তো হবেই, জানি অন্যের বারের মতো এবার হয়তো খুব সুন্দর হবে না, কিন্তু চেষ্টা তো করতেই পারি। তুই বল, আমার সাথে মেল সিঙ্গারটাকে? সেটা তো জানি না, হবে হয়তো কোনো সিনিয়র অথবা আমাদের ক্লাসমেট, কিন্তু ক্লাসমেট হলে তো জানতাম। নেহার এমন একটা কথা শুনে ফারিন ছোট করে বলে, ও। তখনই পেছন থেকে ফারিনের মাথায় জোরে একটা থাপ্পড় বসায় ইমন। ফারিন মাথায় এমন আঘাত পেয়ে হাত রেখে পেছনে তাকায়, দেখে ইমন তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। ইমনের এমন এক হঠাৎ থাপ্পড়ে সে কটমট করে তাকিয়ে বলে, তোকে কতবার বলেছি আমার মাথায় থাপ্পড় দিবি না, তোর কারণে আমার মাথাটা ব্যথার সমস্যা হয়েছে। ইমন সেদিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, হ্যাঁ, শুনলাম তোর শরীর অসুস্থ হলে নাকি কারো মনে ব্যথা হয়। এই জন্যই তো যে কিনা কারো খোঁজখবর রাখে না, সেই আবার সামান্য জ্বরে পড়লেও তোকে দেখতে যায়। বাব্বা। ইমনের কথায় অবাক হয়ে ফারিন বলে, মানে? ইমন ভ্রু কুচকে বলে, নাটক কম করে প্রিয়, নেহা আমাকে সবই বলেছে। শুনলাম আমাদের নির্জু স্যার মানে তো হিটলার নাকি তোকে দেখতে গিয়েছিল। ফারিন এক ঝলক নেহার দিকে তাকায়। নেহা তখনও মুচকি মুচকি হাসছে। তারপর ইমনের দিকে তাকিয়ে বলল, আরে সেরকম কিছুই না, উনি শুধু না গণিতের টেস্টের কথা বলতে গিয়েছিলেন, এই জন্যই তো আজকে আসলাম, না হলে কি আসতো? ও, তার মানে এই জন্যই আপনি অসুস্থতা সত্ত্বেও আজ টেস্ট দিতে এসেছেন। মেজাজ গরম করার কথা বলিস না তো ইমন, সেরকম কোনো কথা না। আজকে শরীরটা ভালো লাগছিল, এই জন্য এসেছি, না হলে আসতাম না, সেটা গণিতের টেস্টই হোক আর আদার্স সাবজেক্ট। ইমন সেদিকে তাকিয়ে দুষ্টু হাসির ঝলক টেনে বলল, হ্যাঁ, সেটা তো ভালো করেই জানি। আদার্স সাবজেক্টে তো আর নির্জত স্যারের মতো স্মার্ট হ্যান্ডসাম স্যার নেই। ওগুলোর সময় তুই ঠিকমতো আসছিস কিনা তাও সন্দেহ আছে। আফটার অল নির্জত স্যার তো পুরো কলেজে মেয়েদের ক্রাশ। তার ক্লাস আর টেস্ট কেউ মিস দেয় নাকি? ফারিন এবার ইমনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, এরকম উল্টাপাল্টা কথা বলবি না। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, উনি আবার সবার ক্রাশ হলেও কি হবে, আমার কাছে উনি একজন নাকুচো গম্ভীর হিটলার, যার রক্ত পড়ে আছে হিটলারগিরি, মনে হয় হিটলারের কোনো দূর সম্পর্কের ভাই। ফারিনের এমন কথায় নেহা আর ইমন দুজনেই হেসে উঠল। তারপর নেহা তাদের উদ্দেশ্য করে বলল, তোরা কি এখানে দাঁড়িয়ে থাকবি, এসব বলবি, নাকি বাসায় যাবি? আর ফারিন, তোর না প্রোগ্রাম আছে, প্র্যাকটিস করবি না? চল এখনই বাসায় চল। ফারিন মুখ ভার করে হাঁটা ধরল আর পেছন পেছন হাসতে হাসতে এগিয়ে চলল ইমন আর নেহা। অন্যদিকে কলেজ ভবনে দ্বিতীয় তলায় করিডোরে দাঁড়িয়ে পুরোটা দৃশ্যই লক্ষ্য করছিল নির্ঝর। তার চোখে ফুটে উঠেছিল এক অদ্ভুত রকমের হাসি, নিঃশব্দ, নরম, অথচ ব্যাখ্যাতীত। নির্ঝর নিজেও বুঝলো না সে কেন এমন হাসলো, তবে এটা ঠিকই বুঝলো সে আর আগের মতো নেই, হয়তো ভেতরে ভেতরে কিছু একটা পরিবর্তন হচ্ছে। রেডি হয়ে নিচে নামতে শিশির দেখতে পেল ড্রয়িং রুমে সোফায় বসে আছেন তার বাবা মা ও ফুপু। ফুপুর সামনে পড়ার কোনো ইচ্ছে নেই শিশিরের, তাই পেছন দিয়ে নিঃশব্দে চলে যাচ্ছিল সে। কিন্তু দরজার কাছাকাছি যেতেই বাবার গলা ভেসে এলো, কোথায় যাচ্ছিস মামনি? শিশির পেছনে ফিরে কিছু বলার আগে ফুপু শিরিনশা বললেন তীক্ষ্ণ কণ্ঠে, ওকে কিছু বলছিস কেন শিকদার?
দেখছিস না, আমার সাথে কথা না বলার জন্য নিঃশব্দে পেছন দিয়ে বেরিয়ে যাচ্ছে। শিশির তার স্বাভাবিক ভঙ্গিতে ঘুরে দাঁড়িয়ে বলল, আমি কেন কথা বলতে চাইবো না ফুপি? তুমি তো বরং আমার সাথে কথা বলো না। শিশির এই সোজাসাপটা কথায় শিরিন শাহ মুখ গোমরা করে বললেন, দেখেছো মেয়ের মুখের কথা? বড়দের সম্মান দিতে জানে না, উল্টো মুখের উপর কথা বলে। এজন্যই রোদেলাকে বলি মেয়েকে এত আশকারা দিও না। রোদেলা জামান নরম গলায় বললেন, আপা ও একটু এরকমই। তারপর মেয়ের দিকে তাকিয়ে বললেন, এটা কি নোয়া, তুমি ফুপ্পির সঙ্গে কথা না বলে বেরিয়ে যাচ্ছিলে কেন? আর এই অসময়ে কোথায় যাচ্ছ? শিশিরের কিছু বলার আগে ফুপু আবারও বললেন, ও একটু ওই রকম মানে? কি বোঝাতে চাইছো তুমি রোদেলা? বড়দের সম্মান করবে না? তাই তো বলেছিলাম আমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দাও, একেবারে শাসন করে ঠিক করে দেব। রোদেলা জামান এবার সামান্য গম্ভীর হয়ে বললেন, না আপা, আমার মেয়েকে শাসন করতে হলে আমি নিজেই পারি। আর সবচেয়ে বড় কথা, আমার মেয়ে বড়দের ঠিকই সম্মান করে। শিরিন শাহ এবার একটু চোটেই বলে উঠলেন, মানে তুমি কি বোঝাতে চাইছো রোদেলা? এই তোমার মেয়ের সম্মানের নমুনা? এই তীব্র মুহূর্তের মাঝে শিকদার শাহ শান্ত গলায় বললেন, তোমরা এখন নিজেদের মধ্যে ঝগড়া শুরু করবা নাকি? আমি তো শুধু জানতে চাইলাম নোয়া কোথায় যাচ্ছি, তাকে অন্তত দুটো কথা বলতে দাও। বাবার কণ্ঠে হালকা অনুযোগ শুনে শিশির ধীরে বলল, বাবা মা, আমি নরিফ আন্টির পাশে যাচ্ছি। সকালে আমার কিছু জরুরি জিনিসপত্র নেওয়ার ছিল, আর তাই এসেছিলাম। এখন আমাকে যেতে হবে, আন্টি অনেক অসুস্থ। শিশিরের কথা শুনে শিকদার শাহ মাথা নেড়ে বললেন, আচ্ছা মা, তুমি যাও। তারপর আনোয়ার সাহেবকে ডাকলেন, আনোয়ার, তুমি মামনিকে নরিফাদের বাসায় পৌঁছে দাও, আর সাবধানে যেও। আনোয়ার সাহেব সোজা হয়ে দাঁড়িয়ে মাথা নেড়ে বললেন, আচ্ছা ভাই, আমি মামুনিকে নিরাপদে পৌঁছে দেব। আনোয়ার সাহেব বেরিয়ে গেলেন। শিশিরও তার বাবা মাকে বিদায় জানিয়ে বেরিয়ে যায়। দরজা পেরিয়ে আনায়া, একটা পরিচিত কণ্ঠস্বরে আনায়া পিছনে ঘুরে দেখলো তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সাইফ। তাকে দেখে আনায়া বলল, কিছু বলবি? তুই এখানে? সাইফের এমন কথায় আনায়া মুচকি হেসে বলল, আরে আপু, এই রোডের একটা মেয়েকে পড়াচ্ছে। আরে আপু, এই রোডের একটা মেয়েকে পড়াতো, কিন্তু বিয়ের পর ভাইয়া আপুকে পড়াতে বারণ দিয়েছে। আর মেয়েটার সামনে এসএসসি এক্সাম, এই জন্যই আপু আমাকে বললো পড়িয়ে দিয়ে যেতে, তাই আসলাম। কিন্তু তুই এখানে? একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, সকাল থেকে কতবার কল দিলাম, ধরলো না, তাই। ও আচ্ছা। আনায়ার সাথে কথা বলতে বলতে সাইফ সামনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তাহলে তুই যা, ওই তো চলে এসেছে ওর বাসা। আচ্ছা। সাইফ মাথা নেড়ে বিদায় নিয়ে চলে গেল। সাইফ চলে যেতেই আনায়া নিজের বাসার পথ ধরল নিঃশব্দে। চারিপাশে সন্ধ্যার আলো ধীরে ধীরে ঘনিয়ে আসছিল, রাস্তার বাতিগুলো জ্বলে উঠছিল একে একে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটা না হর্নের শব্দ। আনায়া একটু পাশে সরে দাঁড়ালো, কিন্তু তাতে হর্ন থামলো না, বরং বেরিয়ে চলল। আনায়া এবার বিরক্ত গলায় বলল, আরে কি সমস্যা আপনার? পাশে তো সরে দাঁড়িয়েছি, তাও এত হর্ন কেন? কথাটা বলতে বলতে পিছনে ঘুরতে আনায়া দেখতে পায় গাড়ির ভিতরে বসে আছে রিদিত। রিদিতকে দেখে আনায়ার মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। একটাও কথা না বলে দ্রুত পা চালিয়ে সামনে এগিয়ে গেল সে। অন্যদিকে রিদিত জানালার কাছে কনুই রেখে তাকিয়ে থাকলো আনায়ার দিকে। তার ঠোঁটে হালকা এক নিঃশব্দ হাসি, চোখে একরাশ বিস্ময়ের মুগ্ধতা। সে মনে মনে বলল, ও আইনিন, তুমি কতটা বোকা জানো? যেখানে আমার মনের সবচেয়ে নিরাপদ দরজায় কেউ কোনোদিন ধাক্কা দেয়নি, সেখানে তুমি নিঃশব্দে এসে দখল করে নিয়েছো। আর এখন ভাবছো ওই ছোট ছোট পা টেনে আমার দৃষ্টির আড়ালে চলে যাবে? এমন ভাবনা ভাবাই তোমার সবচেয়ে বড় ভুল। রিদিত গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। আনায়া যত দ্রুত হাঁটছিল ততটাই দ্রুত রিদিত তাকে ছুঁয়ে ফেললো। গাড়ি নিয়ে একদম তার সামনে এসে দাঁড়ালো। গাড়ির হেডলাইটের চুপচাপ দাঁড়িয়ে থাকা আনায়ার মুখে পড়লো হালকা আলো, তাতে তার চোখ দুটো আরো বেশি গভীর দেখালো রিদিতের চোখে। আনায়া দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল, আবারও? কি সমস্যা আপনার? রিদিত জানালার কাছ নামিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকলো তার চোখে, তারপরে এক নিঃশ্বাসে বলল, গাড়িতে উঠো আইনিন, সব কথা গাড়ির ভেতরেই হবে। রাস্তার উপরে এই সিন ক্রিয়েট করো না প্লিজ। রিদিতের এমন কথা শুনে আনায়া এবার একটু চটে গিয়ে বলল, আমি কেন আপনার গাড়িতে উঠতে যাব? আর রাস্তার উপর সিন ক্রিয়েট আমি করছি নাকি আপনি করছেন? এক্ষুনি আমার পথ ছাড়ুন, না হলে কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হব। আনায়ার এমন হুমকিতে রিদিত ছোটে মুচকি হাসি টেনে জানালার কাছ নামালো। চোখ নামিয়ে নয়, চোখে চোখ রেখে বলল,
চিৎকার? আহা, কি সুন্দর হবে জানো। তুমি চিৎকার করবে, সবাই ভাববে আমি তোমার পথ আটকে দাঁড়িয়ে আছি, তোমাকে বিরক্ত করছি, তোমার ক্ষতি করতে চাইছি। তারপরে একে একে 100 জন জড়ো হয়ে যাবে, কেউ বিচার চাইবে, কেউ বা সমাধান। আর যদি দেখা যায় এই ঝগড়া থেকেই তাদের মধ্য থেকে কেউ বলে ফেললো তোমাদের বিয়ে দিয়ে দিলে সব মিটে যায়, উফ, তাহলে তো মেঘ না চাইতেই বৃষ্টি। আমার তো লাভই, তাই না? চিৎকার করো না প্লিজ, কারণ আমি এমন সুযোগগুলো হাতছাড়া করতে পারি না। হৃদিতের এমন কথায় আনায়ার চোখ রাগে জ্বলতে লাগলো। চোয়াল শক্ত করে বলল, এইসব বাজে কথা বন্ধ করুন আর আমার পথ থেকে সরে যান। যদি না সরি তাহলে? আনায়া রাগে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে রাস্তার অন্যদিকে ঘুরে যেতে চাইল, কিন্তু হৃদিত যেন আগে থেকেই প্রস্তুত ছিল। সে দ্রুত গাড়ি থেকে নেমে আনায়ার সামনে এসে তার কবজি চেপে ধরল। হৃদিতের এমন আচমকা স্পর্শে ফুঁসে উঠে আনায়া ফুস করে উঠে নিজেকে ছাড়িয়ে নিতে ধস্তাধস্তি শুরু করে। সে এক ঝাঁকুনিতে মুক্ত করতে চায় নিজের হাত, কিন্তু হৃদিতের শৈল্পিক শরীরের মজবুত গ্রিপের কাছে তার ক্ষীণ দেহ যেন এক অবুঝ প্রতিবাদ মাত্র। হৃদিত স্থির দৃষ্টিতে তার চোখে তাকে নরম কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।